মা বলল, তোর স্বামীর জন্য রোজ রোজ ভাত রান্না করি নাকি? প্রতিদিন রাতে এসে বসে থাকে। লজ্জা শরম কিছু নাই নাকি? সে কি ভাত চাইছে মা? না চাইলেও তো আমরা বুঝি। তাছাড়া ড্রয়িং রুমে বসে থাকলে ডাইনিং রুমে বসে কিভাবে খাবো আমরা? আমার সঙ্গে যেভাবে করা কথা বলো সেভাবে ওর সঙ্গে বলতে পারো না মা? আমি তো পছন্দ করে বিয়ে করিনি, তোমাদের পছন্দের ছেলে। আমার হয়েছে যত চালা। তোর বাবা নিজের রুমে বসে বকবক করে। সে নিজেও কিছু বলতে পারে, কিন্তু তা না করে সবকিছু আমার উপর। সত্যি করে বলো তো মা, তুমি আর বাবা আমাকে কি আর ওর সঙ্গে সংসার করতে দেবে না? পাগল নাকি তুই? তোর বাবা ডিভোর্সের সকল ব্যবস্থা করতে বলেছে উকিলকে। তাহলে কি আমি ওর সামনে গিয়ে আজকে সরাসরি বলে দেব যে আর কোনোদিন যেন আমাদের বাড়িতে না আসে? তার ডিভোর্স পেপার সে বাসায় পেয়ে যাবে। বলবো মা? পারবি শাকিলা? সেটাই বলে দে। প্রতিদিন আর সহ্য করতে পারি না। ঠিক আছে, যাচ্ছি আমি। ড্রয়িং রুমে বসে বসে সকালবেলার পুরনো পত্রিকা খুলে পড়ছে সাজ্জাদ, আমার স্বামী। আমি তার সামনে যেতেই সে দাঁড়িয়ে গেল। বাসা থেকে চলে আসার পর এটাই আমাদের প্রথম দেখা। সে ঠিক প্রতিদিন আসে, কিন্তু আমি কোনোদিন সামনে আসিনি। সেই চেহারা নেই, চোখগুলো কেমন কোটরে ঢুকে গেছে। সম্পূর্ণ পোশাক যেন অন্যরকম। এভাবে এর আগে কখনো দেখিনি ওকে। আমি বসতে বসতে বললাম, কেমন আছো? ভালো। চা নাস্তা করা হয়েছে? শুধু চা দিয়েছিল। তো বাসায় যাবে কখন? প্রতিদিন এত রাত করে বসে থাকো, বিরক্ত লাগে না? না, আর তোমার জন্য তো অপেক্ষা করি। তুমি সামনে এলে তো বসে থাকতে হতো না। আমার সঙ্গে তুমি কথা বলো না কেন? কথা বলতে ইচ্ছে করে না তাই বলি না। তোমার নাম্বার বন্ধ করে রাখছো? হ্যাঁ, তাহলে বুঝতেই পারছো তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই বলেই তো বন্ধ। আমার ভুল হয়ে গেছে। কিসের ভুল সাজ্জাদ? আজও? তাহলে আমাকে রেখে কেন এখানে আছো? তুমি কি আমার সঙ্গে থাকবে না, শাকিলা? না সাজ্জাদ, তুমি তো জানো সরাসরি কথা বলা আমার বেশ পছন্দের। আজও তোমার সামনে আসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তুমি তো প্রতিদিন রাতে এসে বসে থাকো। বিশ্রী লাগে। আমার কি করা উচিত? তুমি কি জানো হয়তো মা বাবা সবাই তোমার প্রতি খুব বিরক্ত? হ্যাঁ জানি, কিন্তু তুমি তো আমাকে পছন্দ করো, ভালোবাসো, তাই আসি। যদি বলি আমিও তোমার প্রতি খুব বিরক্ত, তবে কি আর আসবে না? মনে হয় আসবো না, কিন্তু আমি জানি তোমার কোনো দিনই বিরক্ত আসবে না। তোমার জানায় ভুল আছে। আমি তোমাকে এখন খুবই বিরক্ত মনে করি। না হলে অনেক আগেই তোমার সঙ্গে চলে যেতাম, না হলে একা একা বাসায় যেতাম। চুপচাপ। একটা কথা বলবো? বলো। তুমি আর এসো না। বাবার এক বন্ধুর সঙ্গে বাবা আমাদের বিষয়ে কথা বলেছেন। তিনি মনে হয় শীঘ্রই ডিভোর্সের সকল কাগজপত্র নিয়ে আসবে। ও, তোমার ইচ্ছাতে? হ্যাঁ। আমি কি আমার অপরাধ জানতে পারি? তোমার কোনো অপরাধ নেই। তুমি অতিরিক্ত ভালো মানুষ, আর সেটাই তোমার সমস্যা। তবে বাবার সমস্যা হচ্ছে তোমার কারণে নাকি বাবার অফিসে একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, কিছুটা। আমাদের একটা কাজ তোমার বাবার অফিসের করার কথা ছিল। তাদের কাজের মান ভালো না, তাই আমি কাজটা অন্য কোম্পানিকে দিতে বলেছি, আমাদের স্যারকে। তোমার কি উচিত ছিল না বাবার কথা শোনা? কাজের সময় কাজ, বাসায় এলে শ্বশুর জামাই সম্পর্ক, তাই আগে কাজ। এটাই সমস্যা। যাই হোক, আমি তোমার কাজের প্রতি শ্রদ্ধা করি। তাহলে আমার সঙ্গে চলো। সেটা সম্ভব না, আগেই বলেছি। বাবার যেমন সমস্যা তার অফিসে, আমারও তেমন কিছু সমস্যা আছে বাসাতে, তবে বলতে চাই না। আচ্ছা ঠিক আছে। তুমি এখন চলে যাও, আর কোনোদিন আসার দরকার নেই। ভাত খেয়ে যাই। না, বাসায় গিয়ে খেও। তোমার জন্য এখানে অতিরিক্ত রান্না করা হয় না। তোমার জন্য তো হয়, সেখান থেকে না হয় একটু খেতে দিলে। সাজ্জাদ, অদ্ভুত কথাবার্তা সব। আচ্ছা সরি, এমনিতেই ফাইজলামো করেছি। তো ভালো থেকো সব সময়। সাজ্জাদ উঠে দাঁড়িয়ে গেল, দরজা খুলে একাই বের হয়ে গেল। আমি দরজা বন্ধ করার জন্য এগিয়ে গেলাম। পেছন থেকে ডাক দিয়ে বললাম, বাসায় রান্না করো নাকি হোটেলে খাও? সাজ্জাদ ঘুরে তাকালো, বলল, কোনোটাই না। হোটেলের খাবার সহ্য হয় না, আর বাসাতে কেন যেন রান্না করতে ইচ্ছে করে না। সারাদিন শুকনো খাবার খেয়ে চলে যায়, আর রাতে তো তোমাদের বাসায় খেতাম। আজ থেকে অন্য ব্যবস্থা করতে হবে। সাজ্জাদ সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। আমি দরজা বন্ধ করে নিজের রুমে চলে গেলাম। ঘন্টাখানিক পরে বাবার চিৎকার। রুম থেকে বের হলাম। বাবা বলল, ইচ্ছে করেই চাবি ফেলে গেছে, চাবি নিবার বাহানা ধরে আবার আসবে। বললাম, কি হয়েছে বাবা? সাজ্জাদ বাসার চাবি ফেলে গেছে মনে হয়। তাহলে চিৎকার করো কেন? এলে আবার দিয়ে দেবে, তাতেই তো হয়ে যায়। কোনো দরকার নেই, চাবি নিচে গিয়ে দারোয়ানের কাছে রেখে আসবো। সে এলে দারোয়ান তাকে চাবি দিয়ে দেবে। আমি চুপচাপ রুমে চলে গেলাম। বাবা চাবি নিয়ে নিচে চলে গেছে।
অন্ধকার রুমের বেলকনিতে দাঁড়িয়ে জীবনের হিসাব মেলাতে লাগলাম। রাত 2টা। দরজা খুলে নিচে গেলাম। দারোয়ান কাকা বসে বসে ঝিমাচ্ছে। আমি তাকে ডাক দিতেই তিনি ধরফরিয়ে উঠলেন। কে কে কে? কাকা, আমি শাকিলা। ও তুমি? কাকা, আমার হাজবেন্ড এসেছিল। না, আসেনি এখনো। যদি আসে তাহলে তাকে চাবি দেওয়ার সময় বলবেন আগামীকাল সকালবেলা আমি বাসায় যাব। সে যেন সকালবেলা আমাকে নিতে আসে। বাসায় যেতে হবে না, রাস্তায় দাঁড়ালেই হবে। আচ্ছা। সকালবেলা মায়ের ডাকে ঘুম থেকে উঠে শুনি বাড়ির দারোয়ান কাকা আমাকে ডাকছে। আমি মনে মনে ভাবলাম যে সাজ্জাদ হয়তো চলে এসেছে আমাকে নিতে। নিশ্চয়ই সে নিচে দাঁড়িয়ে আছে আমার জন্য। কাপড় চোপড় টুকটাক রাতেই গুছিয়ে রেখেছি। কোনো রকমে হাত মুখ ধুয়ে ব্যাগ নিয়ে বের হলাম। মা অবাক হয়ে তাকিয়ে রইল। পেছন থেকে বারবার ডাকছে, আমি শুধু বললাম নিজের সিদ্ধান্তটা নিজে একটু নেব। নিচে এসে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে, সাজ্জাদ আসেনি। ভোরবেলা এসে একটা চিঠি রেখে গেছে। দারোয়ান কাকা সেটাই দেওয়ার জন্য আমার খোঁজ করছেন। তেমন কিছু লেখা নেই, শুধু লেখা আছে অনেক দিনের ইচ্ছে ছিল ব্যস্ত শহর ছেড়ে কোনো এক নদীর চরে কিংবা জঙ্গলে ঘুরে বেড়াবো। আর সেই ইচ্ছে পূরণ করার উদ্দেশ্যে রওনা হলাম। বাসার সবকিছু তোমার নিজের হাতে গড়া, সেগুলো তুমি গ্রহণ করে নিও। একটাই আফসোস, তুমি কেন আমার সঙ্গে এমনটা করলে সেই উত্তরটা জানতে পারি নাই। মা আমার হাত ধরে বলল, আমি তো ইচ্ছে করে সাজ্জাদকে নির্লজ্জ বলিনি, রাগের মাথায় বলে ফেলেছি। তুই বাড়ি ছেড়ে যাস না শাকিলা, সাজ্জাদ ঠিকই ফিরে আসবে। আমি ঠান্ডা মাথায় বললাম, সে ফিরে আসুক বা না আসুক, আমি তোমাদের বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না মা। তোমার আর বাবার দিকে তাকিয়ে আমি ওর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। সেখানে একা একা কি করবি? তার চেয়ে বরং আমাদের সঙ্গে থাক। ও ফিরে এলে সবকিছু ঠিক হয়ে যাবে। মা, তুমি আমাকে এমন কোনো অনুরোধ করিও না যেটা রক্ষা করতে পারবো না। বাবা বাসায় এলে তাকে বলে দিও আমার বাসায় যেন ভুলেও না যায়। ভুল করে যদি রাস্তায় কোনোদিন দেখা হয়ে যায় সেদিন যেন মেয়ে বলে পরিচয় দিতে না আসে, কারণ সে কিছু বললেও আমি কিন্তু তাকে না চেনার ভান করেই এড়িয়ে যাব। এসব কি বলছিস তুই? নিজের মা বাবার সঙ্গে এসব কথা বলতে পারলি তুই? আমরা কি তোর কেউ না শাকিলা? ঠিক এই কথা মা, ঠিক এই কথা বলে সেদিন তুমি আর বাবা আমার মুখে তালা দিয়েছো। আমি সাজ্জাদের মতো একটা ছেলেকে বিনা কারণে অবহেলা আর অপমান করে চলে এসেছি। মা গো, আমার কি দোষ? সাজ্জাদের কি দোষ? তোর স্বামীর কোনো দোষ নেই। না, নেই। আমার স্বামীর কোনো দোষ নেই। যত দোষ সব তোমার স্বামীর মা। তোমার স্বামীর সকল দোষ। শুধু মা বাবা বলে অন্যায় জেনেও সাজ্জাদকে আমি দূরে রাখতে গেলাম। কিন্তু আর না, যদি সারা জীবন ওই বাসায় একা একা পার করতে হয় তবু আর ফিরবো না। পাগল হয়ে গেছিস? কি বলিস এসব? ঠিকই বলছি, এগুলো অনেক আগেই বলার দরকার ছিল। মানুষ জাতি বড় অদ্ভুত মা, সঠিক সময়ে সঠিক কাজটা করতে চায় না, কিন্তু পরে সব হারিয়ে ব্যাঠিক সময়ে অনেক বাসনা ও যন্ত্রণা নিয়ে আফসোস করে। নিজের ব্যবহৃত সবকিছু নিয়ে বাড়ি ত্যাগ করে রাস্তায় বের হলাম। আমার ছোট বোন আমার সঙ্গে সঙ্গে রাস্তা পর্যন্ত এসেছে। একটা রিক্সার জন্য অপেক্ষা করছি। আমার বোনের নাম সুমনা। সুমনা আমার চেয়ে 2 বছরের ছোট। সুমনা বলল, আপু, আমি যদি মাঝে মাঝে তোমার সঙ্গে দেখা করতে চাই তাহলে আমাকেও কি পরিচয় দেবে না? তোর কথা আলাদা, তবে আমার কাছে গিয়ে কি করবি তুই? পড়াশোনা ভালো করে কর। আর তুই সবসময় মা বাবার কথা বিবেচনা করে কাজ করবি। হুট করে তাদের সিদ্ধান্ত মেনে নিয়ে পরে আমার মতো আফসোস করবি না। ঠিক আছে আপু, যদি আমার কোনো সিদ্ধান্ত নিতে বা বুঝতে সমস্যা হয় তাহলে তোমার সাথে আলাপ করব। কোনো দরকার নেই, তখন বাবা বলবে আমার বুদ্ধিতে তুইও বদলে গেছিস। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে নেব। এখন বাসায় যা। আপু, বল। আমার মন বলছে তুমি বাসায় গিয়ে দুলাভাইকে পাবে। গিয়ে দেখবে সে তোমার জন্য রান্না করে বসে অপেক্ষা করছে। কিন্তু বাসার সবগুলো চাবি তো আমার কাছে। সে নিশ্চয়ই নতুন চাবি বানিয়েছে, তোমাকে নেবার জন্য এমন বুদ্ধি করেছে। তাই যদি হয় তাহলে তোকে আমি বাসায় নিয়ে নিজের হাতে রান্না করে খাওয়াবো। সত্যি তো আপু? সত্যি সত্যি সত্যি। তাহলে দেরি না করে চলে যাও, গিয়ে দেখো তোমার জামাই তোমার জন্য অপেক্ষা করছে। বাসায় তালা ঝুলছে। সুমনার কথা শুনে আমি সত্যি সত্যি ধরে নিয়েছিলাম সাজ্জাদকে বাসায় পাবো। অনেকটা আশাহত হয়ে দরজা খুললাম। চারদিকে তাকিয়ে কেমন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। সবকিছু খুব সুন্দর করে সাজানো আছে। সাজ্জাদ গোছালো জীবন পছন্দ করে। বিয়ের আগে থেকে সেই ফ্ল্যাট ভাড়া করে একা একা থাকতো। সাধারণ আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে বিয়ের পরে যখন এ বাড়িতে এসেছিলাম সেদিন বেশ মুগ্ধ হয়েছিলাম। ভেবেছিলাম বিয়ের জন্য হয়তো এতটা সাজানো, কিন্তু এরপর ঠিক যতগুলো দিন পেরিয়ে গেছে তার মধ্যে কোনোদিনও অগোছালো দেখিনি। রান্নাঘরে গিয়ে চুলো ধরিয়ে চায়ের জন্য গরম পানি দিলাম। বাসার প্রতিটি রুমের মধ্যে হাঁটলাম, কেমন ছমছম করছে। এর আগেও এভাবে ফাঁকা বাসায় একা একা দিনের পর দিন পার করেছি, তখনও খারাপ লাগতো।
কিন্তু দিন শেষে সাজ্জাদ বাসায় ফিরবে এই কথাটা মনের মধ্যে গাঁথা ছিল। চায়ের কাপ নিয়ে বেলকনিতে বসে আছি, হাতের মধ্যে সাজ্জাদের লেখা সেই চিঠি। চিঠির শেষের কথাটা যেন বারবার প্রশ্ন করে আমাকে। সাজ্জাদ বলেছে, তুমি কেন এমন করলে সেটাই জানতে পারলাম না। রুমের মধ্যে গিয়ে হঠাৎ করে নজরে গেল সাজ্জাদের অফিস আইডি কার্ড যেখানে রাখতো সেখানে কার্ড নেই। আমাদের বিবাহিত সংসার জীবনে কোনোদিন সাজ্জাদকে আয়নার সামনে ছাড়া কার্ড রাখতে দেখিনি। বাসা থেকে বের হলাম, গন্তব্য সাজ্জাদের অফিস। সেখানে গিয়ে খোঁজ নিতে হবে, যেহেতু অফিসের আইডি কার্ডটি বাসায় নেই। অফিসে গিয়ে গেট দিয়ে ঢুকতেই সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম, লোকটাকে আমি চিনি, তার মেয়ের বিয়ের সময় সাজ্জাদের সঙ্গে আমি তার বাসায় গিয়েছিলাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো মা। আপনি সাজ্জাদ স্যারের বউ না? জি আঙ্কেল। আঙ্কেল সাজ্জাদ কি অফিসে? হ্যাঁ এসেছিল, ঘন্টাখানিক আগে বের হয়ে গেছে। বলেন কি, আবার কখন আসবে? জানি না, তিনি তো অনেক সময় এভাবে চলে যায়, কখন দেরিতে আসে আবার কখনো তাড়াতাড়ি। ভেতরে গেলে জানতে পারবো। সজীব ভাই কি অফিসে আছে? হ্যাঁ সজীব স্যার আছে। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। সাজ্জাদের অফিসের মধ্যে সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে সজীব ভাই। দুজনে একই সেকশনে কাজ করে। তিনি প্রায়ই সাজ্জাদের সঙ্গে আমাদের বাসায় যেতেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট। আরে ভাবি, আপনি অসুস্থ শরীর নিয়ে কেন কষ্ট করতে গেলেন? আমি তো ছুটির পরে আপনার বাসায় গিয়ে আপনার পার্সেল দিয়ে আসতাম। আমি অবাক হলাম, মনে মনে ভাবলাম, কিসের পার্সেল, কে দিয়েছে? বললাম, সাজ্জাদ কোথায় সজীব ভাই? মানে কি ভাবি? সাজ্জাদ বলল সাজ্জাদের কোন আত্মীয় নাকি অসুস্থ, তাই সেখানে যাবে। ফিরতে 2 দিন দেরি হবে, আর আপনি নাকি তার সব কিছু জানেন। আপনি অসুস্থ তাই আপনাকে নিয়ে যেতে পারছে না। আমি তখন এক এক করে বিগত দিনের সবকিছু সজীব ভাইকে বললাম। সব শুনে তিনি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। মনে হয় তিনি বিশ্বাস করতে পারছেন না, কারণ সাজ্জাদ যেহেতু তার খুব ভালো বন্ধু, তাই এই বিষয়গুলো অন্তত তার সঙ্গে শেয়ার করবে এটাই তার ধারণা ছিল। সজীব ভাই বলল, ভাবি, আমি যদি একটু হলেও বুঝতে পারতাম তাহলে কোনো দিনই তাকে যেতে দিতাম না। আপনি বলেন না ওকে কোথায় পাওয়া যাবে? জানি না, তবে আমার বিশ্বাস সাজ্জাদ দ্রুত ফিরে আসবে। সাজ্জাদ কিন্তু আপনাকে প্রচুর ভালোবাসে ভাবি। আপনাকে ছেড়ে থাকতে পারা অসম্ভব তার কাছে। আমিও জানি, কিন্তু ভয়টা অন্য জায়গায়। কোন জায়গায়? ও কখনো আমার সঙ্গে রাগ করতো না। আমি যদিও ভুল করতাম না, তবুও সামান্য কিছু হলেও কখনো রাখতো না। কিন্তু আজ যেহেতু এত কিছু হয়ে গেছে, তখন ভয় হচ্ছে খুব। আমি আর কথা না বাড়িয়ে সজীব ভাইয়ের কাছ থেকে পার্সেল নিয়ে উঠে দাঁড়ালাম। তারপর আসি বলে পেছনে ফিরে হাঁটা শুরু করেছি। সজীব ভাই পেছন থেকে বলল, একটা কথা জিজ্ঞাসা করতে পারি ভাবি? আমি ঘাড় ফিরিয়ে মুখে কিছু না বলে তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আপনিও তো সাজ্জাদকে খুব ভালোবাসতেন তাই না? আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, হ্যাঁ। তাহলে আপনি কেন বদলে গেলেন? সাজ্জাদের মতো আমারও জানতে ইচ্ছে করছে। তাছাড়া আপনার এমনটা করার কারণ জানতে পারলে বুঝতে সুবিধা হতো সে ফিরবে কি ফিরবে না। আরেকদিন বলবো সজীব ভাই, ভাববেন না এড়িয়ে যাচ্ছি। আরেকদিন সত্যি আপনাকে বলবো সবকিছু। বাসায় ফিরে আমি সবচেয়ে বেশি অবাক হয়ে গেলাম। কেন যেন বারবার মনে হচ্ছে বাসায় কেউ প্রবেশ করেছিল। বেলকনিতে বসে চা খেয়ে আমি সেখানেই চেয়ার রেখে গেছিলাম। চেয়ারের ওপর খালি কাপ ছিল, কিন্তু চেয়ার এখন ভেতরে আর কাপটা রান্নাঘরে রাখা। পার্সেলের মধ্যে একটা চেক বই, সবগুলো পাতায় সিগনেচার করা, সঙ্গে একটা চিঠি। চিঠিতে মাত্র কিছু লাইন। আমার যতটুকু দরকার তা সঙ্গে নিলাম, বাকিটা তোমার জন্য রেখে গেলাম। সজীব খুব বিশ্বস্ত, তাই ওর হাতেই রেখে গেলাম। যখন দ্বিতীয় বিয়ে করবে তখন নিজেকে ডিভোর্সি বলবে না, বলবে তোমার স্বামী মারা গেছে। কারণ এই সমাজ ডিভোর্সি শুনলে নিচু চোখে দেখে। কতক্ষণ কান্না করেছি জানি না, কান্না করতে করতে কখন ঘুমিয়েছি তাও জানি না। যখন চোখ মেলে তাকালাম তখন চারদিকে অন্ধকার আর অন্ধকার। বাতি জ্বালিয়ে ফ্রেশ হলাম। সবকিছু কেমন যেন ভুতুড়ে মনে হচ্ছে। কখনো এত রাতে একা একা ছিলাম না বাসায়। যেদিন সাজ্জাদের বাসায় ফিরতে দেরি হতো সেদিন আগে বাড়িওয়ালার কাছে কল দিয়ে তার মেয়েকে আসতে বলতো। বিছানায় আমার মোবাইল পড়ে আছে, সেটা হাতে নিয়ে দেখি ছোট বোন সুমনা অনেকবার কল করেছে। এতবার কল দেবার কারণ বুঝতে পারছি না। হয়তো বাবা বাসায় ফিরে রাগারাগি করেছে, কিংবা কল দিয়ে বলবে, আপু তুমি হঠাৎ চলে গেছো, আমার একা একা ভালো লাগছে না। কল ব্যাক করলাম, সঙ্গে সঙ্গে সুমনা রিসিভ করে বলল, কল দিলাম, রিসিভ করো না কেন? ঘুমাচ্ছিলাম, বল এখন। আপু, দুলাভাই তো নোয়াখালী চলে গেছে। আমি আতকে উঠে বললাম, কে বলেছে? ফেসবুকে একটা ছেলে তার ছবি পোস্ট করেছে, আর তিনি বাসের ভেতরে ছিলেন। তার পাশের সিটেই দুলাভাই বসেছিল।
সেই ছেলেটা ক্যাপশন দিয়ে লিখেছেন, চমৎকার একটা মানুষের সঙ্গে এবার ভ্রমণ করলাম, জীবনের স্মরণীয় একটা ভ্রমণ করলাম। সেই ছেলের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা কি? আমি যোগাযোগ করেছি, তার মোবাইল নাম্বারও রেখেছি। তুমি এক কাজ করো, তাকে কল দিয়ে শুধু বলবা তোমার নাম শাকিলা, আমি তাকে সব কিছু বলছি, সুমনার বোন বললেই চিনবে। নাম্বার নিয়ে কল দিলাম। এখন রাত 10টা পার হয়ে গেছে। আরও আগে সুমনার কল রিসিভ করতে পারলে খুব ভালো হতো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি সুমনার বোন শাকিলা। সুমনা নামের কোনো মেয়ের সঙ্গে কথা হয়েছে আপনার? জি আপু। ভাই, সাজ্জাদ কোথায়? আপু, সেই ভাইয়াটা দুধ মাখা বাজার নেমে গেছে, আর আমি এসেছি বসুর হাট। বাস থেকে নামার কিছুক্ষণ পরেই আপনার বোনের সঙ্গে আমার কথা হয়েছে। আরেকটু আগে যদি কথা হতো তাহলে তো তাকে আমি অনুসরণ করতাম বা বিভিন্ন অজুহাতে নিজের বাসায় নিয়ে আসতাম। আমি তো ভাই নোয়াখালী কখনো যাইনি, তাই কিছু চিনি না। সেখানে সে কোথায় কার বাসায় যাবে সেগুলো কিছু বলেছে? বলল তার অনেক আগের পরিচিত কে যেন আছে, তার সঙ্গে দেখা করে তিনি আবার নাকি ভোলাচর ফ্যাশন চলে যাবেন, তারপর সেখান থেকে চলে যাবেন মনপুরা দ্বীপে। আপনি কি জানেন সাজ্জাদ কোন গ্রামে যাবে বা কোন এলাকায়? মোহাম্মদপুর নগর গ্রাম, এতটুকুই জিজ্ঞেস করেছে। প্রয়োজন নেই, তাই আর বিস্তারিত কিছু জানতে চাইনি। আমি যদি কালকে সকালে উঠে নোয়াখালীতে আসি, তাহলে আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন ভাই? জি আপু, চেষ্টা করব, কিন্তু অপরিচিত এখানে আপনি একা একা আসতে পারবেন? আমি আমার পরিচিত কোনো বন্ধু নিয়ে আসবো, না হলে আমার বোনকে সাথে নিয়ে আসবো। ঠিক আছে, চলে আসুন। আমি যতদূর পারি সেই ভাইয়াকে খুঁজে বের করতে চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে ভাই। রান্নাঘরের মধ্যে বিশাল একটা শব্দ হলো। সমস্ত ফ্ল্যাট কাঁপিয়ে আওয়াজ শোনা গেল। রাতের এই নিস্তব্ধ পরিবেশে কেমন যেন ভয় লাগতে লাগলো। রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। একটা কালো বিড়াল দৌড়ে বের হয়ে গেল। আশ্চর্য, এখন এই বিড়াল কিভাবে এসেছে? সাজ্জাদের বন্ধু সজীব ভাইকে কল দিলাম। এত রাতে বিরক্ত করতাম না, কিন্তু যেহেতু তিনি বিয়ে করেননি তাই সমস্যা হবে না। কেননা তার বিয়ে হলে এত রাতে একটা মেয়ে হয়ে কল দিতে সাহস পেতাম না। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। সজীব ভাই, আমি দুঃখিত বিরক্ত করার জন্য। ছি ছি, লজ্জা দিচ্ছেন কেন? আমি কল দিতাম কিছুক্ষণ পরে। বাসায় ফিরতে দেরি হয়ে গেছে ভাবি। সাজ্জাদ নেই, তার সব কিছু আমাকেই করা লাগে। সাজ্জাদ যখন ছিল তখন সারাদিন আমার তেমন কিছু করতে হতো না। মুহূর্তের মধ্যেই সে কিভাবে যেন সব কিছু করে ফেলতো। কাজের জন্য সাজ্জাদ সিনিয়র জুনিয়র সবার কাছে খুব প্রিয়। সাজ্জাদ নোয়াখালী গেছে সজীব ভাই। বলেন কি? কিভাবে জানলেন? আপনার সঙ্গে কথা হয়েছে সাজ্জাদের? আমি সংক্ষিপ্ত করে সবকিছু বললাম। সজীব ভাই অবাক হয়ে গেছে। তিনি হয়তো ধারণা করতে পারেন নাই সাজ্জাদ এতদূর চলে গেছে। বললাম, সজীব ভাই, আমি আগামীকাল সকালে উঠে নোয়াখালী যেতে চাই। আপনি আমার জন্য একটা ব্যবস্থা করে দেবেন? আপনার যেহেতু অফিস রেখে যেতে পারবেন না, না হলে আপনাকেই সঙ্গে করে নিয়ে যেতাম সজীব ভাই। ঠিক আছে, আমি ব্যবস্থা করব। একাই যাবেন নাকি সঙ্গে কাউকে নেবেন? একাই যাব। কতদিন কি লাগে তা তো জানি না। আর সেখানে যদি কোনো সমস্যা হয়, তাই যা কিছু হোক সেটা আমি একাই ভোগ করতে চাই, কাউকে নেব না। ঠিক আছে, সমস্যা হলে আমি তো আছি। কোনো বিপদ হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। কল দিয়ে বিছানায় বসে ভাবছি, আজকের রাতটা পার করতে কতটা কষ্ট হবে জানি না। অপেক্ষার রাত হয়তো অনেক দীর্ঘ হয়, কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটিয়ে যদি ভালো কিছু পাওয়া যায় তবে আফসোস থাকে না। মোবাইলে সুমনা কল দিয়েছে। আপু, অনেকক্ষণ ধরে তোমার নাম্বার ব্যস্ত পাচ্ছি কেন? কি করো তুমি? সেই নোয়াখালীতে কথা বললাম, তারপর তো দুলাভাইয়ের বন্ধুর সঙ্গে কথা বললাম। আপু, বাসায় তো বিশাল কাণ্ড। বাবা বাসায় এসে দেখে তুমি বাসায় নেই। তারপর যখন তোমার চলে যাবার কথা শুনেছে তখন সঙ্গে সঙ্গে রাগ করে চলে গেছে তোমার বাসার দিকে। এতক্ষণে হয়তো পৌঁছে যাবার কথা। বাবার সঙ্গে অনেক হিসাব করে কথা বলবে, তুমি কিছুতেই আসবে না। আমি তোমাকে কিছু গোপন কথা বলবো। দুলাভাইকে বাবা একদম সহ্য করতে পারে না। এর পেছনে খুব বড় ধরনের কারণ আছে। কি কারণ? সাক্ষাতে বলবো। তুমি আপাতত বাবাকে কি কি বলবে সেটা সাজিয়ে রাখো। আচ্ছা। কল কাটতেই কলিং বেল বেজে উঠল। দরজার ছিদ্র দিয়ে বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি আস্তে আস্তে দরজা খুলে দিলাম। রুমের মধ্যে প্রবেশ করেই বাবা বলল, এসব কি ধরনের আচরণ শাকিলা? নিজে যা ইচ্ছা তাই শুরু করেছো। বাবা, উত্তেজিত হবার মতো কিছু হয়নি। আমার বাসায় আসার ব্যাপারে তোমাকে নিষেধ করেছি। মা তোমাকে বলেনি কিছু? তুই নিষেধ করলে শুনবো নাকি? আমি তোকে জন্ম দিয়েছি নাকি তুই আমাকে জন্ম দিয়েছিস? বাবা, তুমি কিন্তু স্বাভাবিকভাবে কথা বলছো না। আমি কোথাও যাব না। তুমি নিজের রাগ নিয়ন্ত্রণ করে এখান থেকে চলে যাও, না হলে।
না হলে কি, তুই জানিস তোদের ডিভোর্সের সব কিছু ঠিক করা হয়েছে। সাজ্জাদের মতো এক ছোট লোকের চেয়ে অনেক ভালো পরিবারে তোর বিয়ের কোথাও চলছে অলরেডি। আমি সামান্য হাসলাম। হাসলি কেন? মজা লাগে আমার কথা? আমার যে অপমান হবে সেটা উপভোগ করতে খুব মজা লাগবে, তাই না? বাবা শোনো, কোথাও কেউ নেই। উপন্যাসের মধ্যে মুনা তার মামাতো বোন বকুলকে একবার বলেছিল, পৃথিবীতে অনেক খারাপ পুরুষ আছে, কিন্তু একটাও খারাপ বাবা নেই। তো কি হয়েছে? তুমি নিজেই নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখো তো, পৃথিবীতে যদি ভালো বাবাদের লিস্ট করা হয়, তাহলে সেখানে তোমার নাম পাবে? তোর কি ধারণা আমি খুব খারাপ বাবা? হ্যাঁ, কিছুটা। কেন, কি করেছি আমি? তোর সুখের জন্য সব করতে পারি, সেজন্য অপরাধী আমি? আমার সুখের জন্য মানে? বলো যে তোমার স্বার্থ হাসিলের জন্য তুমি আমাকে ব্যবহার করেছো। নিজের স্বার্থের জন্য তুমি আমাকে ব্যবহার করে উপরে উঠতে চাও বাবা। কি বলতে চাস তুই? সাজ্জাদের সঙ্গে তুমি আমার বিয়ে দিয়েছিলে কারণ তোমার অনেক অফিসিয়াল 2 নম্বরী কাজ করতে পারবে বলে। কিন্তু বিয়ের পর যখন তুমি দেখতে পেলে আত্মীয় স্বজনের থেকেও সৎ থাকাটা সাজ্জাদ বেশি গুরুত্ব দেয়, তখন তুমি আফসোসে পড়তে লাগলে। তারপর থেকে তুমি আমাদের আলাদা করার ব্যবস্থা করতে চেষ্টা করলে। ফালতু কথা একদম বলবি না। তুমি এখন আবার আমার বিয়ে ঠিক করছো, নিশ্চয়ই সেখানে আরো বড় স্বার্থ আছে। সাজ্জাদের বাচ্চা তোর মগজটা একদম নষ্ট করে দিয়েছে। ওকে যদি একবার হাতের কাছে পাই তবে খুন করে দেব তাকে। সাজ্জাদের বাচ্চা নাই, সাজ্জাদের কিন্তু এখনো বাচ্চা হয়নি। যদি হয় তাহলে তুমিও নানা হতে পারবে। রাগে শরীর জ্বলছে, তুই মজা নিস। মোটেও না, সত্যি বললাম। আমিও সত্যিই বলছি, ওকে যদি আমি চোখের সামনে পাই তাহলে খুন করে দেব। আমার অনেক ক্ষতি করেছো। ভেবেছিলাম তোকে ওর থেকে ডিভোর্স করিয়ে তারপর একটা বড় ধরনের ব্যবস্থা করব, কিন্তু এখন তো তার আগেই করা দরকার। তোকেও সে কেড়ে নিয়েছে। বাবা গজগজ করতে করতে বের হয়ে যাচ্ছে। আমি তার পেছনে পেছনে গিয়ে দরজা ধরে দাঁড়িয়ে বললাম, মাকে বলে দিও আমাকে ক্ষমা করতে, আর আজ থেকে যেন তাহাজ্জুদ নামাজ পড়ে তোমার হেদায়েতের জন্য দোয়া করে। কেন? তুমি শুধু এটুকু বলে দিও। বাবা চলে গেল। দরজা বন্ধ করে সুমনার কাছে কল দিয়ে মায়ের সঙ্গে কথা বলতে চাইলাম। মা বলল, কি ব্যাপার মা শাকিলা, তোর বাবা গেছে তোর ওখানে? হ্যাঁ এসেছিল, আবার চলে গেছে। তোমাকে একটা কথা বলতে চাই মা। কি কথা? 5 ওয়াক্ত নামাজ ও শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করো যেন সাজ্জাদের কোনো ক্ষতি না হয়। কেন, কি হয়েছে জামাইয়ের? কিছু হয়নি, তবে তোমার স্বামী মানে আমার জন্মদাতা বাবা ওকে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে। বলিস কি? আমি বলেছিলাম তোর বাবার কথা শোন, এখন আবার আগুন জ্বলবে। মা তুমি শুধু তোমার স্বামীকে বোঝাও, না হলে সাজ্জাদের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমিও কাউকে ছাড়বো না। আল্লাহ না করুক সাজ্জাদের কিছু হলে আমার মা বাবার জন্য আমি 2 ধরনের সাদা কাপড়ের ব্যবস্থা করব। মানে কি শাকিলা? মানে খুব সহজ মা, বাবার জন্য সাদা কাফনের কাপড় আর তোমার জন্য সাদা বিধবা শাড়ি। শাকিলা, পাগল হয়ে গেছো? চিৎকার করে লাভ নেই মা। সেদিন তুমি মা হয়ে আমার পা ধরে কেঁদেছিলে বলেই এতদিন অনেক কিছু অন্যায় জেনেও চুপচাপ ছিলাম। কিন্তু মা, এভাবে চুপচাপ থাকলে দিন দিন অপরাধ আর পাপের বোঝা শুধু বাড়বে। তার চেয়ে বরং এবার সবকিছুর নিষ্পত্তি হোক। হয় তোমার স্বামী সব অপরাধ জিতবে, না হয় আমি হেরে গিয়ে পৃথিবী থেকে হারাবো, কিন্তু এর শেষ দেখতে চাই। শাকিলা, আমাকে নয়, আল্লাহকে ডাকো। সকালবেলা সাজ্জাদেই কিছু ছবি পাঠিয়ে দিলাম সেই ছেলেটার কাছে। ছেলেটা নিজেই সকালে আমাকে কল দিয়ে বলল, আপু আপনি চাইলে আমি আজকেই চেষ্টা করে তাকে খুঁজে বের করি। আপনি ঢাকা থেকে আসুন, আমি তার মধ্যে দুধমাখা বাজারে গিয়ে সবার সঙ্গে জিজ্ঞেস করি। বললাম, না ভাই, এতটা কষ্ট করতে হবে না। আপনি এমনিতে অনেক উপকার করেছেন। আমি একটু পরে রওনা দেব, সেখানে গেলে আমি আপনাকে স্মরণ করব। সমস্যা নেই আপু, গতকাল রাতে আপনার সঙ্গে কথা হওয়ার পরে আপনার ছোট বোনের সঙ্গে আমি আবার কথা বলেছিলাম। আপনি ভাইয়াকে খুব ভালোবাসেন। ভাইয়ার সঙ্গে কথা বলে বুঝতে পারছি সেও আপনাকে অনেক ভালোবাসে। কিন্তু একজনের সামান্য অবহেলা আর তার জন্য অন্যজনের একরাশ অভিমানে একটা সম্পর্ক শেষ হয়ে যাবে, এটা কিভাবে সহ্য করব? আমার বোন আপনার কাছে সবকিছু বলেছে তাই না? জি আপু, আপনার বোনকে কিছু বলবেন না দয়া করে, কারণ কারো ব্যক্তিগত বিষয়ে অপরিচিত হয়ে এভাবে শোনা ঠিক না। আমি কোথায় গিয়ে নামলে আপনার সঙ্গে দেখা করতে পারবো? আপনি বসুর হাটের টিকিট সংগ্রহ করবেন আর সেখানেই নামবেন। আপনার সঙ্গে আর কে কে আসবে? হয়তো আমি একাই যাব, সঙ্গে কাউকে নিতে চাই না। ব্যক্তিগত সমস্যা আছে। কোনো সমস্যা নেই, ছোট ভাইয়ের উপর বিশ্বাস করে চলে আসুন। আমি গতকাল রাতেই আমার মা বাবার কাছে আপনাদের সব কিছু বলছি। তারা খুব আফসোস করেছেন। আপনি সরাসরি আমার বাড়িতে আসতে পারবেন। সেটা হবে না ভাই, আমি কারো বাসায় যেতে চাই না। ভালো কোনো হোটেল কিংবা ওকে খুঁজে না পেলে আবার সঙ্গে সঙ্গে বাসায় ফিরে আসবো। আচ্ছা আগে আসুন, তারপর দেখা যাবে। হয়তো অপরিচিত তাই বিশ্বাস করতে পারছেন না।
সত্যি বলতে আপনার বোনের কাছে শুনে যতটা বুঝতে পারছি তাতে মনে হচ্ছে আপনি আমার একমাত্র বড় আপুর বয়সী। আমার আপুরও বিয়ে হয়েছিল, কিন্তু সাংসারিক ঝামেলা ছিল খুব। মাত্র 19 দিন আগে আমার আপু মারা গেছে। কি হয়েছিল তার? যদি দেখা হয় আর আপনার হাতে সময় থাকে তাহলে সব কিছু বলবো। আপনি সাবধানে আসেন, আমি আপনার অপেক্ষায় রইলাম। আর এখনই দুধমুখা বাজারে গিয়ে খোঁজ নিব। কিভাবে কি করবেন? বাজারে সকল সিএনজি ও রিক্সাওয়ালাকে ছবি দেখিয়ে জিজ্ঞেস করব। তারপর না হলে সেই মোহাম্মদনগর গ্রামের মধ্যে যাব। একটা সুস্থ মানুষ অবশ্যই পাওয়া যাবে। অবশ্যই পাওয়া যাবে। এই বাক্যটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। চোখ দিয়ে অজান্তেই পানি বের হয়ে গেল। আমি কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, তাই যেন হয় ভাই। এই বোনের ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ করে দিও। আমি যে অন্যায় তার সঙ্গে করেছি সেটা যে আমাকেই সমাধান করতে হবে ভাই। আপনি আসেন, আমি ব্যবস্থা নিচ্ছি। ইনশাল্লাহ খুঁজে পাবো। আপনি কাঁদবেন না আপু। সজীব ভাই আমাকে বাসে উঠিয়ে দিয়ে টিকিট হাতে দিয়ে বলল, সাবধানে থাকবেন ভাবি, অপরিচিত স্থান, তাই সব কিছু দেখে নেবেন। আর আপনাকে যে মেয়ের নাম্বার দিলাম তার বাসা নোয়াখালী সদরে। কিন্তু আমি তো বসুরহাট যাব। সমস্যা নেই ভাবি, আপনি সেখানে কাজ শেষ করে সাজ্জাদকে পান বা না পান, তবুও আশেপাশে পরিচিত কেউ নেই, তাই দিন শেষে যেন সেখানে গিয়ে যেন থাকতে পারেন। ধন্যবাদ ভাই। আমি সব সময় কল দিয়ে খোঁজ নিব, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে। কুমিল্লা হোটেল থেকে গাড়ি বের হতেই বসুরহাট থেকে সেই ছেলেটা কল দিল। এখনও নামটা জানা হয়নি, তাই রিসিভ করে বললাম, আমি এখনো আপনার নাম জানি না ভাই। আমার নাম ফেরদৌস আহমেদ। আমি আপনার ছোট হব, তাই তুমি করে বলবেন। কোনো খবর পেলে? হ্যাঁ আপু, সেজন্য কল দিলাম। আপনি তাড়াতাড়ি চলে আসেন। একটা সিএনজি নিয়ে তিনি সেই গ্রামে গেছিলেন। ড্রাইভার তাকে যেখানে নামিয়ে দিয়েছে সেই স্থানটার নাম জেনে নিয়েছে। কার বাড়িতে গেছে জানো কিছু? না আপু, যেখানে নেমেছেন সেখান থেকে নাকি সামনে একটা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে তিনি হেঁটে হেঁটে চলে গেছে। কিন্তু সমস্যা নেই, কারণ সেখানে গিয়ে আশেপাশে খোঁজ নিলেই পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমি তো কেবল কুমিল্লা পার হলাম, এখনো ঠিক কতক্ষণ লাগবে বুঝতে পারছি না। মোটামুটি বিকেল 3টা বা 3:30টার মধ্যে পৌঁছে যাবেন হয়তো। দিন থাকতে এলে বেশি ভালো হবে। আমি কিন্তু এখন সিএনজি নিয়ে সেই গ্রামের মধ্যে যাচ্ছি। শুক্রিয়া ভাই। আমি সেখানে গিয়ে আশেপাশের সবার কাছে জিজ্ঞেস করে বের করব। আপনি ফেনী মহিপাল স্টেশন এলে আমাকে জানাবেন, তাহলে আমি বসুরহাট বা দুধমুখা বাজারে দাঁড়াবো। আমি তো চিনি না মহিপাল। দেখবেন বাস থেকে যাত্রী নামবে সেখানে, আর না হলে দেখবেন একটা ফ্লাইওভারের নিচ থেকে গাড়ি ডান দিকে মোড় নেবে। তখন রাস্তার পাশে দোকানে তাকিয়ে সাইনবোর্ডে লেখা পড়বেন। আচ্ছা। 3:30 আমি বসুরহাট বাস টার্মিনালে বাস থেকে নামলাম। আমি বাস থেকে নামতেই কালো শার্ট পরিহিত একটা ছেলে আমার সামনে এসে জিজ্ঞেস করলো, আপনি শাকিলা আপু, তাই না? হ্যাঁ, তুমি ফেরদৌস? জি আপু, আসুন আমার সঙ্গে। ফেরদৌস তার বাইক স্টার্ট দিল। আমি সামান্য কৌতূহল বোধ করলাম। তখন সে বলেছিল যে সিএনজি নিয়ে সে গ্রামের মধ্যে যাচ্ছে, তাহলে বাইক নিয়ে গেল না কেন? আপু, সাজ্জাদ ভাই যে বাড়িতে গেছে সেই বাড়ি আমি খুঁজে বের করেছি। সত্যি বলছো? এতক্ষণ কল দিয়ে বলনি কেন? কারণ সাজ্জাদ ভাই নেই, তিনি নাকি সকালবেলা চলে গেছে। আপনাকে বললে কষ্ট পাবেন বা আশাহত হবেন, তাই বলিনি। তবে আমার বারবার মনে হচ্ছে সাজ্জাদ ভাই ওই বাড়িতে আছে। কেন? কারণ সবার আচরণ কেমন যেন মনে হলো। আর আমি তার বিষয়ে কিছু জিজ্ঞেস করতেই তারা কেন যেন উত্তর দিতে চায় না। যেমন জিজ্ঞেস করেছি তাদের সঙ্গে কিসের সম্পর্ক তার। কি বললেন তারা? ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বললেন, যার কিছু পরিষ্কার বুঝতে পারিনি। বাইক থামলো। আমরা দাঁড়িয়ে আছি কোম্পানিগঞ্জ থানার সামনে, নোয়াখালী। বললাম, এখানে কেন ফেরদৌস? আপনি একটা জিডি করবেন। আমার বড় মামা এখানের দারোগা। যদিও আমার পারিবারিকভাবে তাদের সাথে সম্পর্ক ভালো না, তবে মামা আমাকে আদর করে খুব। তার কাছে গিয়ে জিডি করতে হবে। সাজ্জাদ ভাইয়ের ছবি দেবেন, আর আপনি তাকে খুঁজতে এসেছেন তার নিশ্চয়তা। মানে? মানে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে যেন সবকিছু পুলিশের জানা থাকে। অনেকটা অপ্রমাণিত হলাম। ছেলেটাকে সামান্য অবিশ্বাস করাতে হয়তো এমনটা করেছে। চুপচাপ কথা না বলে সবকিছু ঠিকমতো গুছিয়ে আমরা বের হলাম। আমাদের সঙ্গে ফেরদৌসের দারোগা মামা নিজের বাইক নিয়ে যাচ্ছেন। এভাবে সম্পূর্ণ অপরিচিত কাউকে কেউ সাহায্য করতে পারে সেটা জানা ছিল না। বাইক চলছে। ফেরদৌস বলল, আমি আপনার জন্য এত কিছু কেন করছি জানেন আপু? কেন? আমার আপুটা মৃত্যুর আগে বারবার আমার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু আপুর জীবনটা ছিল এমনই, তাই সিরিয়াস নেইনি। কিন্তু যখন জানতে পেরেছি আপু মারা গেছে, তখন সব কিছু যেন নিজের ঘাড়ে অপরাধ চাপা পড়ল।
সাজ্জাদ সত্যি সত্যি নেই। দারোগার হুমকিতে তারা সবাই ভয় পেয়ে গেল। বাড়িটা দেখে বোঝা যাচ্ছে এরা অত্যন্ত গরিব। আমি তাদের অভয় দিয়ে বললাম, আমি সাজ্জাদের স্ত্রী। সাজ্জাদ রাগ করে ঢাকা থেকে চলে এসেছে। ওকে খুঁজে বের করা আমার জন্য জীবনের সবচেয়ে বড় কাজ এই মুহূর্তে। এক মহিলা বললেন, মা, সত্যিই বলছি, সাজ্জাদ চলে গেছে। সকালবেলা উঠেই সে চলে গেছে। কোথায় যাবে কিছু জানেন? বলছিল আবার ঢাকা চলে যাবে। কি, ঢাকায়? হ্যাঁ। আপনার সঙ্গে ওর পরিচয় কিভাবে? সাজ্জাদ যখন ছোট একটা চাকরি করত, তখন সে একটা সাহেবের ছেলের প্রাইভেটে পড়াতো। সেই বাসায় আমি কাজ করতাম, আর সেখান থেকেই আমাদের পরিচয়। আশ্চর্য। আমার মেয়েটা পরীক্ষা ভালোই পাশ করেছিল। তখন তাকে বলেছিলাম, সে বলেছিল একদিন গ্রামে বাড়িতে এসে আমার মেয়ের সঙ্গে দেখা করে যাবে। আমার কাছ থেকে খুব আগ্রহ করে ঠিকানাটা লিখে নিয়েছিল। ভেবেছিলাম সে কখনো আসবে না, কিন্তু 3-4 বছর পরও হঠাৎ গতকাল রাতেই যখন এসেছে, তখন অবাক হয়ে গেছে। আমার আর তেমন কিছু জানার ছিল না। আমি ফেরদৌসের সঙ্গে ক্লান্ত শরীরে তাদের বাসার দিকে রওনা দিলাম। দারোগা সাহেব বললেন, কোনো সমস্যা নেই, আপনি আজকে রাতটা থেকে কালকে সকালে উঠে ঢাকায় চলে যাবেন। ফেরদৌসের বাসায় এসে সত্যি অবাকের চেয়ে বেশি অবাক হলাম। তার মা বাবা আমাকে অনেক আদর আপ্যায়ন করতে লাগলো, ঠিক যেন তার নিজের মেয়ে আমি। কিন্তু আমরা তো বাঙালি, তাই অতিরিক্ত আদরের মধ্যে রহস্যের গন্ধ পাচ্ছি। কথায় বলে অতিভক্তি চোরের লক্ষণ। রাত 11টা। আমাকে আলাদা রুমের মধ্যে ঘুমানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মোবাইল সাইলেন্ট করে ক্লান্তি আর কান্না নিয়ে ঘুমিয়ে পড়লাম। সজীব ভাইয়ের সঙ্গে আগেই কথা হয়েছে। সাজ্জাদ যদি ঢাকায় গিয়ে তার সঙ্গে যোগাযোগ করে তাহলে তিনি সঙ্গে সঙ্গে জানাবেন বলেছে। পরের দিন সকাল, ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে দেখি অনেকগুলো মিসড কল। সুমনা, সজীব ভাই, অপরিচিত এমন অনেক নাম্বার দিয়ে কল এসেছে। আমি সবার আগে সজীব ভাইয়ের নাম্বারে কল ব্যাক করলাম। সজীব ভাই রিসিভ করে উৎকণ্ঠিত গলায় বলল, ভাবি আপনি কোন জায়গায়? আমি তো নোয়াখালী সেই ফেরদৌসের বাসায়। সর্বনাশ হয়ে গেছে ভাবি। কি হয়েছে সজীব ভাই? আপনার বাসা থেকে কেউ কল করেনি? করেছে, কিন্তু কথা হয়নি। গতকাল রাতে সাজ্জাদ আপনাদের বাসায়, মানে আপনি আর সাজ্জাদ যেখানে থাকতেন সেখানে আপনার বাবাকে খুন করেছে। আপনার বাবার লাশ পোস্টমর্টেম করতে নেওয়া হয়েছে। সাজ্জাদ তো হসপিটালে, কারণ তাকে পাওয়া গেছে অজ্ঞান অবস্থায়। মাথায় একটা লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে। তবে পুলিশের ধারণা এটা সাজ্জাদ নিজের ইচ্ছা করে করেছে। আপনার বাবাকে খুন করে তারপর নিজেকে নিজে আঘাত করে অজ্ঞান হয়েছে। আমি হাউমাউ করে বললাম, কি বলছেন সজীব ভাই? এটা শোনার জন্য আমি বেঁচে আছি? সাজ্জাদের অবস্থা বেশি ভালো না ভাবি। পুলিশ হাসপাতালেই তাকে পাহারা দিচ্ছে। আপনি আজ এক্ষুনি ঢাকায় আসেন। আজ যা হবার তা তো হয়ে গেছে। আসার সময় নিজেকে শক্ত রাখবেন। সজীব ভাই, আপনি কি অফিসে? হ্যাঁ ভাবি, কিছুক্ষণ আগে এসেছি। আমার বাসায় মা আর সুমনার কি রকম অবস্থা এখন? নিশ্চয় কান্না করে সবাই। তা তো কবেই ভাবি। আমি সকালে গিয়েছিলাম আপনাদের বাসায়, তখন সেখানে অনেক মানুষ উপস্থিত ছিল। আপনার মা বেশি ইমোশনাল হয়ে গেছে। চিৎকার দিয়ে শুধু আপনাকে বকাবকি করে। আপনি নাকি সব কিছুর জন্য দায়ী। মা এখন কোথায়? তাকে বাসায় পাঠানো হয়েছে। আর আপনাদের সেই ফ্ল্যাট পুলিশ লক করে দিয়েছে। বিভিন্ন তদন্ত করার জন্য কারুর প্রবেশ নিষেধ ঘোষণা করা হয়েছে সেখানে। ফেরদৌসের বাসায়। তার বাবা মা যখন আমার মুখে শুনলেন তখন সবাই হা হয়ে গেল। সকলের কাছে যেন অবিশ্বাস্য ঘটনা বর্ণনা করেছি আমি, তাই তারা নির্বাক। আমি দ্রুত বের হবার প্রস্তুতি নিলাম। চোখ দিয়ে সেই তখন থেকে পানি বের হওয়া শুরু করেছে, আর এখনো অনবরত চলেছে। তখন ফেরদৌস বলল, আপু, আমিও আপনার সঙ্গে যাব। কেন? আপনি যেতে পারবেন না। পথে যদি নতুন কোনো বিপদ হয় তাহলে তো সমস্যা হবে। আমার কিছু হবে না। তুমি বাড়িতে এসেছো, তাই আমার জন্য এখন আর যেতে হবে না। আপনাকে দিয়ে আমি আবার আসব। অনেক চেষ্টা করেও একা বের হতে পারিনি, তাই ফেরদৌসকে সঙ্গে নিয়ে রওনা দিলাম। একটু পরে পরে বাবার মুখটা চোখের সামনে ভেসে উঠবে বুঝতে পারিনি। সেদিন রাতে যদি বুঝতাম বাবার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না, তাহলে এতটা খারাপ ব্যবহার করতাম না হয়তো। নিজেকে খুব অসহায় লাগে। ঢাকায় পৌঁছে সরাসরি হাসপাতালে গেলাম। সজীব ভাই হাসপাতালের সামনেই দাঁড়িয়ে আছে। তিনি কিছুক্ষণ আগে এসেছেন। আমি তার সঙ্গে ওপরে উঠলাম। ফেরদৌস আমার সঙ্গেই আছে। সাজ্জাদ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছে। তার সঙ্গে দেখা করে কোনো লাভ নেই, তাই বাইরে এসে ডাক্তারের সাথে কথা বলার জন্য বসে আছি। ভেবেছিলাম বাসার কাউকে হয়তো পাওয়া যাবে। বাসে করে আসার সময় সুমনার নাম্বারে কল দিয়েছি, কিন্তু রিসিভ করে নাই। সজীব ভাই বলল, অনেক রক্ত বের হয়ে গেছে আর মাথার মধ্যে রক্ত জমছে। একবার একটু জ্ঞান ফিরেছিল, তারপর থেকে আবার অজ্ঞান হয়ে আছে।
বললাম, পুলিশ কিভাবে খবর পেল? ফজরের নামাজ পড়ার জন্য আপনাদের ফ্ল্যাটের উপরতলায় একটা লোক মসজিদে যাচ্ছিলেন। তিনি সিঁড়ির চৌকাঠে রক্তের দাগ দেখতে পান। তারপর বাড়িওয়ালাকে ডাকেন। দরজা খোলা ছিল। তারা ভিতরে প্রবেশ করে দেখেন আপনার বাবা ছুরি পেটে অবস্থায় পড়ে আছে, আর কাছেই সাজ্জাদ রক্তাক্ত মাথা নিয়ে শুয়ে আছে। সঙ্গে সঙ্গে পুলিশ ডাকা হলো। পুলিশ এসে চেক করে সাজ্জাদকে জীবিত উদ্ধার করে। আপনার বাবা মারা গেছে সেটা সেখানেই বোঝা গেছে। আমি কি আমার বাসায় যেতে পারবো? জানি না ভাবি, দারোগা সাহেব এলে তার কাছে জিজ্ঞাসা করে জানতে হবে। বাবার লাশ কোথায়? পোস্টমর্টেম শেষ হয়ে গেছে। আপনার কাকারা এসেছেন, তারা হয়তো লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাবেন। আমি এখনই যেতে চাই। এখানে তো সাজ্জাদের সঙ্গে ডাক্তার নার্স আছে। বাবাকে শেষ দেখা তো দেখতে হবে। খুব কষ্ট লাগছে সজীব ভাই। ভাবি একটা কথা, জি বলেন। আপনাকে সাজ্জাদ যে চেক বই দিয়েছিল সেটা কি আপনার কাছে আছে? আমি কিন্তু জানতাম আপনার কাছে চেক বই আছে, কিন্তু সকালবেলা পুলিশ তল্লাশি করার সময় পাওয়া গেল না। আমি আশ্চর্য হয়ে গেলাম। বলেন কি? আমি তো সেটা আমাদের বেডরুমে বালিশের তলায় রেখে দিয়েছিলাম। পুলিশ তো ভালো করে তল্লাশি করেছে, তাহলে পেল না কেন? যদিও আমি চেক বইয়ের কথা কিছু বলিনি, কিন্তু মনে মনে ছিল, কারণ আপনি সঙ্গে করে নিয়ে যাবেন না সেটা ধারণা ছিল। তাহলে চেক বই কে নিয়েছে? তা তো জানি না ভাবি। আচ্ছা, এটা পুলিশের কাছে বললেই ভালো হবে। খুনের সঙ্গে টাকার কোনো সম্পর্ক থাকতে পারে। কিন্তু চেক বইয়ের কথা আপনি আমি সাজ্জাদ ছাড়া আর কি কেউ জানে? জানার কথা নয়। পুলিশ এগুলো বের করতে পারবে। আগে চলুন আপনার বাবার লাশ দেখবেন। সজীব ভাইয়ের মুখটা হঠাৎ করে কেমন পরিবর্তন মনে হলো। নিজে একটু বিব্রত হয়ে গেছে। হাসপাতাল থেকে বের হব এমন সময় পুলিশের সঙ্গে দেখা হয়ে গেল। ওসি সাহেব বললেন, কোথায় যাচ্ছেন? আমি বাবার লাশ দেখতে যাব। আপনার বাবার লাশ গ্রামের বাড়িতে নিয়ে চলে গেছে। আপনাকে এখানে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। আশ্চর্য হয়ে বললাম, মানে কি? সজীব ভাই বলল, কিন্তু কেন অফিসার? তার বাবার হত্যার দায়ে সাজ্জাদের সঙ্গে সঙ্গে তার নামেরও মামলা করা হয়েছে। তার মা নিজেই মেয়ের বিরুদ্ধে মামলা করেছেন। সুতরাং আপনার স্বামী যেহেতু অসুস্থ, সেহেতু আপাতত আপনি আমাদের সঙ্গে চলুন। পাগল হয়েছেন আপনারা? আমার মা এখন শোকের আবহে কত কিছু বলবে, আর তাই বলে আমাকে ধরে নিয়ে যাবেন? কিছু করার নেই, মামলায় আপনার নাম। আর সাজ্জাদ খুন করেছে সে কথা কিভাবে বলেন আপনারা? সে নিজে আহত হয়ে এখন মৃত্যুর সঙ্গে লড়ছে, তাকেও সন্দেহ? দেখুন, আপনার স্বামী অভিনয় করতেছে। তিনি মনে হয় ভাবতে পারেননি রডের আঘাতে বেশি জোরে লেগে যাবে। শ্বশুরকে হত্যা করে নিজে হালকা অসুস্থ হওয়ার জন্য একা একা আঘাত করেছে। কিসের ভিত্তিতে বলছেন? সন্দেহের ভিত্তিতে। আমরা সবসময় সন্দেহ থেকে আসামি শনাক্ত করা শুরু করি, তারপর সেই তালিকা থেকে খুনি বেরিয়ে আসে। পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে বাবার লাশের সঙ্গে দেখা করতে না পেরে মুমূর্ষু স্বামীকে হাসপাতালে রেখে আমি জেলে চলে এসেছি। সজীব ভাই প্রতিদিন দেখা করতে এসেছে, কিন্তু আমার মা কিংবা বোন কেউ আসেনি। তারা নাকি এখনো গ্রামের বাড়িতে। এদিকে সাজ্জাদ এখনো কথা বলতে পারে না। আমি 4 দেয়ালে বন্দি হয়ে সারাদিন সারারাত কান্না করে শুধু চোখে পানি বিসর্জন করা ছাড়া কিছু করতে পারি না। আল্লাহকে বারবার বলছি, বাবাকে তো কেড়ে নিয়েছো, এবার আমার স্বামীকে যেন না নেয়। সাজ্জাদ সুস্থ হলেও আরেক বিপদ। পুলিশ তখন তাকেও ধরে নিয়ে আসবে জেলে। মাঝে মাঝে আমারও কেমন সন্দেহ হয়, সত্যি সত্যি কি সাজ্জাদ আমার বাবাকে খুন করেছে? সবকিছুর জন্য নিজেকে দোষী মনে হয়। সেদিন রাতে আমি যদি এভাবে অপমান না করতাম, কিংবা সকালবেলা বাসা থেকে বের হয়ে না আসতাম, তবে এত কাহিনী হতো না। ফেরদৌস দিনের মধ্যে 2বার দেখা করতে আসে আমার সঙ্গে। গতকাল বলল একজন গোয়েন্দা তার পরিচিত আছে। আমি তাকে বলেছিলাম যে তাহলে কথা বলে নিয়ে আসো। সবকিছু চোখের সামনে কেমন কুয়াশার মতো মনে হয়। কুয়াশা যেমন অন্ধকার করে রাখে কিন্তু ছোঁয়া যায় না, তেমনি আমার সামনে মাত্র কয়েকদিনের ঘটিত জটিলতা কুয়াশার মতো লাগে। শাকিলার নিজের মুখের বর্ণনা শেষ। হালকা অন্ধকার ঘরে বসে বসে এতক্ষণ ধরে সবকিছু শুনছিলেন সাজু ভাই। প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে শাকিলার মুখের বর্ণনা শুনতে। সেদিন রাতে সাজ্জাদের সেই ড্রয়িং রুমে বসে থাকা হতে শুরু করে জেলে আসা পর্যন্ত সকল ঘটনা বলে হাফ ছেড়েছে শাকিলা। সাজু বলল, আপনার কষ্টের কথাগুলো বলে আরো কষ্ট পেয়েছেন বুঝতে পারছি। আমার কিছু তদন্তের জন্য সম্পূর্ণ ঘটনা জানার দরকার ছিল, তাই জেনে নিলাম। কিন্তু আপনার বলা ঘটনার মধ্যে থেকে আমার বেশ কিছু প্রশ্ন আছে। জি, করতে পারেন, কিন্তু আপনাকে যেভাবেই হোক আমার বাবার আসল খুনি বের করতে হবে। আমি আমার স্বামীকে সন্দেহ করতে চাই না,
কিন্তু আমার বাবার আসল খুনি ধরা পড়ুক সেটাই কামনা করি। প্রথম প্রশ্ন, আপনি বলেছেন আপনার বাসায় ব্যালকনিতে চেয়ার ও চায়ের কাপ কেউ মনে হয় রান্নাঘরে রেখেছে, এটা কি সত্যি? জি, আমি অবাক খুব। পুলিশের কাছে আপনার যে ব্যাগ জমা আছে সেখানে আপনার বাসার চাবি পাওয়া গেছে। সেখানে আছে দুটো চাবি। সচরাচর একটা তালা ব্যবহারে তিনটা চাবি থাকে। আমাদেরও 3টা চাবি ছিল। তাহলে আরেকটি চাবি কোথায়? আমি তো জানি না, সাজ্জাদ যখন চাবি রেখে গেছে তখন তো 3টে চাবি ছিল। বুঝতে পারছি, আমি সেটা বের করে নেব বা চেষ্টা করব। দ্বিতীয় প্রশ্ন, ফেরদৌসের মা বাবার কোনো ঘটনা আপনি আমাকে বলেননি, আর সে তার বোনের কোনো কাহিনী কি বলেছিল? জি, বলেছিল। আচ্ছা, সেটাও ফেরদৌসের কাছে জিজ্ঞেস করে জেনে নেব। আপনার স্বামী চেক বই দিয়েছিল, সেখানে মোট কত টাকা ছিল? সব মিলিয়ে 20 লাখ টাকা হতে পারে, আসলে ততটা পরিষ্কার মনে নেই। তৃতীয় প্রশ্ন, আপনার বিয়ের আগে থেকে পছন্দ করে, খুব বেশি পছন্দ করে এমন কেউ আছে? হ্যাঁ, সানোয়ার হোসেন আমার বন্ধু। সজীব সাহেবকে আপনার কেমন মনে হয়? তিনিও যে আপনাকে মনে মনে পছন্দ করে, সেটা কখনো বুঝতে পেরেছেন আপনি? কই না তো, কি বলেন? আচ্ছা, বাদ দেন, আপনি সবখানে থাকবেন, আর দরকার হলে আবার আসবো। আমার মায়ের সঙ্গে একটু দেখা করবেন আর তাকে বোঝাবেন সাজু ভাই। জি, অবশ্যই। ওসি সাহেবের সঙ্গে কথা বলে থানা থেকে বের হয়ে গেল সাজু। ফেরদৌস ও সাজ্জাদের বন্ধু সজীব সাহেব। ফেরদৌসকে সামনে হাঁটতে বলে সাজু একা একা সজীব সাহেবকে বলল, আপনার কাউকে সন্দেহ হয়? না সাজু ভাই, ব্যক্তিগত ঝামেলা নিয়ে সাজ্জাদ কোনোদিন কিছু বলে নাই। আপনি আর সাজ্জাদ সাহেব দুজন মিলে যে অনলাইনে ছোট একটা বিজনেস করেন, সেটা কেমন চলছে এখন? সাজ্জাদ অসুস্থ, এদিকেই পুলিশের ঝামেলা, সময় দিতে পারছেন তো? আপনি কিভাবে জানেন? আমি আপনাদের ক্ষুদ্র ক্রেতা, সেখানে আমি আপনাদের দুই বন্ধুর এক লাইভ ভিডিও দেখেছি। ও আচ্ছা, চলছে মোটামুটি। মাঝে মাঝে আমরা সিনেমার মধ্যে দেখি দুই বন্ধু একসঙ্গে ব্যবসা করে। হঠাৎ করে দুজনের মধ্যে একজনের মনের মধ্যে শয়তান বাসা বাঁধে এবং অপর বন্ধুকে সরানোর পরিকল্পনা করে। এমন কোনো সিনেমা দেখেছেন? জি জি। এমন করছেন কেন? না দেখলে তো কোনো অপরাধ নেই, তাই না? দেখা হয়নি তেমন, মনে নেই। শাকিলাকে আগে থেকে চিনতেন? কই না তো, বিয়ের সময় প্রথম দেখলাম। আমি খুব দ্রুত কিছু তথ্য বের করেছি সাজ্জাদ, শাকিলা ও আপনার ব্যাপারে। বাকিদের সবকিছু আস্তে আস্তে বের করব। তবে আমার স্বল্প সময়ে বের করা তথ্য অনুযায়ী আপনি শাকিলাকে আগে থেকে চিনতেন। কে বলেছে আপনাকে? এই বিষয়ে আগামী পরশু আপনার সঙ্গে কথা হবে আমার। আজকে আমি যাই। আপনি কি আমাকে সন্দেহ করেন? কি জানি ভাই, তথ্য অনুযায়ী যাকে যেটা বলা দরকার সেটাই বলি। তাতে যদি সন্দেহের তালিকা মনে হয় তাহলে তাই। আমি সাজ্জাদের সবচেয়ে ভালো বন্ধু। আমি ওসি সাহেবকে বলে দিয়েছি আপনাকে আর হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হবে না। শাকিলা যখন তার বাবাকে খুন করার হুমকি দেয়, তার আগে আপনাদের মধ্যে ঠিক কি কথা হয়েছে জানতে পারি? প্রশ্ন করে উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে সাজু। তার পাশে বসে আছে তার বন্ধু রামিসা। শাকিলার মা বললেন, সাজ্জাদের সঙ্গে সম্পর্ক আমরা রাখতে চাচ্ছিলাম না। শাকিলা নিজেও যেতে চায়নি, তাই ওর বাবা তার উকিল বন্ধুর সঙ্গে কথা বলে। কিন্তু হঠাৎ করে যে শাকিলা মতামত পরিবর্তন করে, তখন তার বাবা রেগে যায়। আপনি একজন মা, নিজের মেয়ের সংসার রক্ষা করার জন্য কখনো স্বামীকে বুঝিয়েছেন? আমি আমার স্বামীর কথার উপর কোনোদিন কথা বলতে পারতাম না, কারণ তিনি কখনো কোনো ভুল সিদ্ধান্ত নিতেন না। আমার মনে হচ্ছিল তিনি শাকিলার বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন। হাদিস অনুযায়ী একটা পুরুষের চরিত্র সম্পর্কে তার স্ত্রী সবচেয়ে বেশি জানেন। আপনি আপনার স্বামীকে ঠিক কতটুকু ভালো মনে করতেন? তিনি যা করতেন সবকিছুই কি ঠিক? দেখুন, পৃথিবীতে সকল মানুষের ভুল ত্রুটি আছে বা থাকবে, তবে ব্যক্তিগত হিসেবে আমার স্বামী খুব ভালো মানুষ ছিলেন। তাহলে আপনি শাকিলার পা ধরে কেন একদিন বলেছিলেন, তোর বাবার কথা শোন, না হলে তো আমাদের সংসারে অশান্তি আসবে? এই কথা বলে কেন তার সাজ্জাদের সঙ্গে তাকে খারাপ ব্যবহার করতে বাধ্য করেছেন? দেখুন, এটা পুরোপুরি সত্যি নয়। তাছাড়া মাঝে শাকিলা নিজেই সাজ্জাদকে সহ্য করতে পারতো না, সে বিবাহিত অবস্থায়। এতটুকু বলতেই পাশে দাঁড়িয়ে থাকা সুমনা বলে উঠল, মা, কি সব বলছো? সাজু বলল, দেখুন, আমার কাছে কিছু গোপন করতে গেলে আপনারা বিপদে পড়বেন, কারণ আমি সত্যিটা খুঁজে বের করবই। কিন্তু আপনারা যদি কিছু গোপন করেন, তারপর সেটা আমাকে খুঁজে বের করতে হয়, তাহলে তখন সম্পূর্ণ সন্দেহ আপনাদের উপর এসে পড়বে। তাই একটা কথা গোপন করতে গিয়ে অনেকটা মিথ্যে বলা বিরত থাকুন। সুমনা বলল, আমরা কিছু লুকাইনি। শাকিলা তার স্বামীর সঙ্গে রাগ শেষে যতদিন এই বাড়িতে ছিল তখন কোন রুমে থাকতো? সুমনা বলল,
আমার রুমে। আমি সেই রুমের মধ্যে একটু যেতে চাই। দেখুন, রুমটা আমার। একটা মেয়ের রুমের মধ্যে হুট করে বাইরের মানুষ প্রবেশ করতে পারে না। কিন্তু তবুও যেতে হবে। আচ্ছা, চলুন। সাজ্জাদকে আইসিইউ থেকে বের করে কেবিনে নেওয়া হয়েছে। যদিও মোটামুটি সুস্থ, কিন্তু এখনো পরিষ্কার করে কথা বলে কিছু বলার শক্তি তার মধ্যে নেই। সাজুর পরামর্শে পুলিশ পাহারা আরো বৃদ্ধি করা হয়েছে। ওসি সাহেব নিজে সকালবেলা ও বিকেল বা সন্ধ্যায় আসেন। সাজু ও রামিসা দুজন মিলে ওসি সাহেবের সঙ্গে সঙ্গে হাসপাতালে এসেছে। সাজ্জাদকে কিছু জিজ্ঞেস করার অনুমতি ডাক্তার দিলেন না। আরও একটা দিন অপেক্ষা করতে হবে তার সঙ্গে কথা বলতে হলে। কেবিন থেকে বেরিয়ে সাজু বলল, সাজ্জাদের বাসার প্রতিটি জিনিসে কার কার হাতের ছাপ আছে বা কতজনের আছে এগুলোর রিপোর্ট এসেছে? হ্যাঁ, যে লোহার রড দিয়ে সাজ্জাদকে আঘাত করা হয়েছে তাতে স্পষ্ট সাজ্জাদের নিজের হাতের ছাপ আছে। ঘরের বিভিন্ন আসবাবপত্র মোটামুটি অনেক কিছুই টেস্ট করা হয়েছে, কিন্তু সেখানেও তেমন কিছু মেলেনি। আপনি কি জানেন ওদের বাসায় একটা চেক বই ছিল, সেখানে 20 লাখ টাকা সিগনেচার করা। সাজ্জাদ নিজে শাকিলার জন্য রেখেছিল, কিন্তু শাকিলা সেটা রেখেই নোয়াখালী গিয়েছিল। আমরা তো কোনো চেক বই পাইনি, কিন্তু আপনি জানলেন কিভাবে? শাকিলা বলেছে। তবে সেই চেক বইয়ের কথা সাজ্জাদ, সজীব ও শাকিলা ছাড়া আর কেউ মনে হয় জানে না। তাহলে সেটা কোথায়? সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনার। আপনি সাজ্জাদের ব্যাংক অ্যাকাউন্টে খোঁজ লাগান, খোঁজ নিয়ে জানুন টাকা কি কেউ তুলে নিয়ে গেছে বা টাকা তুলতে কেউ গিয়েছে। আপনি এখন কোথায় যাবেন? সানোয়ার হোসেন, শাকিলার বন্ধুর কাছে। আর সেখান থেকে আপনার থানায় যেতে হবে, কারণ শাকিলার কাছে কিছু প্রশ্ন করতে হবে। তাহলে থানাতেই দেখা হবে। আপনাকে 3টা কাজ করতে হবে স্যার। বলুন। সজীব সাহেবকে চেক বইয়ের বিষয়ে ভালো করে জিজ্ঞেস করবেন। আপনার কাছে 3টা নাম্বার দিচ্ছি, সেই 3টা নাম্বারের গত 1 মাসের সকল কল লিস্ট জোগাড় করবেন। আর আপাতত এগুলো। আমরা মোটামুটি নিশ্চিত সাজ্জাদ খুন করেছে। কেন শুধু শুধু জটিলতা তৈরি করছেন? আচ্ছা, আমি সংগ্রহ করতে পারবো। দরকার নেই, আমি আপনার সব কিছু বের করে জানাবো, কিন্তু আমি বোঝাতে চাই এই বিষয়টা কেমন জটিল করেছেন। স্কুলে আমার এক শিক্ষক ছিল, তিনি অঙ্কের সময় সকল অঙ্ক জটিল সূত্রে সমাধান করতেন। একটা কঠিন সূত্র প্রয়োগ করে তাড়াতাড়ি করে সমাধান হয়ে যেত। তিনি বলতেন, একটু কষ্ট করে সূত্র মুখস্থ করলে পরীক্ষার হলে অনেক সময় সঞ্চয় করা যায়। ঠিক বলেছেন, মানুষ যত বেশি কষ্ট করে ততই তাড়াতাড়ি সফল হয়। আমি 3 দিনের মধ্যে চেষ্টা করব সমাধান করতে, কারণ আমার এক বন্ধু থাকে চট্টগ্রামে, আর সে খুবই অসুস্থ। তার নাম কি? শফিক, সজীব, রকি ও সাজু, আমরা 4 বন্ধু। যে অসুস্থ তার নাম সজীব। পরন্ত বিকেল। রাস্তার পাশে খোলা স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে সানোয়ার। সানোয়ার হোসেন ছেলেটাকে যতটা চঞ্চল ভেবেছিল ততটা চঞ্চল মনে হচ্ছে না। জি বলেন, কে আপনি? শাকিলার বাবার খুনের রহস্য বের করার জন্য আমি চেষ্টা করছি। আপনি শাকিলার বন্ধু এবং তাকে একসময় অনেক পছন্দ করতেন, তাই সেই কারণে আপনার কাছে আসা। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? তেমন কিছু না, শাকিলার বাবার কিছু গোপন কারবার বের করতে হবে। শাকিলা নিজেই স্বীকার করেছে তার বাবা অনেক অন্যায় কাজ করতেন, সেগুলোর 2-1টা বের করতে হবে। কিন্তু আমি কিভাবে জানবো? যেহেতু শাকিলা তোমার বেস্ট ফ্রেন্ড, সেহেতু তার বাসায় নিশ্চয়ই যাতায়াত ছিল, অথবা ভুল করে হলেও একদিন না একদিন শাকিলা তার বাবার ছোটোখাটো কোনো অপরাধ হলেও বলেছে। কিন্তু আমি সেই সব জানতে চাই না। আপনি শুধু তার সেই কাজের সঙ্গে সম্পৃক্ত কিছু ব্যক্তি খুঁজে বের করবেন। ব্যাপারটা যতটা কঠিন মনে হচ্ছে ততটা কঠিন নয়। ঠান্ডা মাথায় চিন্তা করলেই দেখবেন আপনি অনেক কিছু বের করতে পারবেন। আমাকে এসবের মধ্যে কেন জড়াচ্ছেন? আপনি নিশ্চয়ই চান শাকিলার বাবার খুনের আসল খুনি ধরা পড়ুক। হ্যাঁ, অবশ্যই চাই। আমি পুলিশের সঙ্গে সবকিছু বলতে পারি না, কারণ তারা ছোটোখাটো কিছু পেলেই সেটাকে হাত পা বানিয়ে মিডিয়ার কাছে বলে দেয়, তখন তদন্তের অনেক গোপনীয়তা বের হয়ে যায়। আর এজন্যই কিন্তু পুলিশের চেয়ে গোয়েন্দারা রহস্য তাড়াতাড়ি বের করতে পারে। আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করতে। আপনি তো শাকিলার সঙ্গে জেলের মধ্যে দেখা করতে যান মনে হয়, তাই না? হ্যাঁ, 2বার গিয়েছিলাম। ওর স্বামীর জন্য কান্না করে, আবার নিজে বন্দি সেটাও আফসোস করে। দরকার হলে তার কাছে জিজ্ঞেস করে হলেও কিছু বের করবেন। জি ভাই। মেলা মেলা ধন্যবাদ সানোয়ার হোসেন। রিকশা পাশাপাশি বসে থানার দিকে যাচ্ছে সাজুভাই ও রামিসা। ফুরফুরে বাতাস আর ব্যস্ততম শহরের মধ্যে মানুষের আনাগোনা। রামিসার ধারণা ছিল সাজু এখন গভীর চিন্তায় মগ্ন থাকবে, কিন্তু তা না করে সে গুনগুন করে গান গাইছে। সাজু বলল, রামিসা, তুমি কি কালকে সকালে উঠে নোয়াখালী যেতে পারবে আমার সঙ্গে?
কিন্তু কেন সাজু ভাই? সাজ্জাদ যে বাড়িতে গিয়েছিল সেই বাড়িতে ফেরদৌস গেছে কিনা সেটা জানার জন্য। মানে? ফেরদৌস সেই দিন হয়তো ইচ্ছে করেই সাজ্জাদের সফর সঙ্গী হয়েছে। কিন্তু কেন? গোলমালটা সেখানেই। কার সঙ্গে কার যোগসূত্র সেটা নাম্বারের যাবতীয় কল লিস্ট পাওয়া পর্যন্ত বুঝতে পারছি না। কার কার নাম্বার ছিল সেখানে? শাকিলা, ফেরদৌস ও সাজ্জাদের বন্ধু সজীব। বলেন কি? এদের তিনজনের লিস্ট কেন? আগে রিক্সা থেকে নামো। থানার মধ্যে ওসি সাহেব নেই, তিনি মাগরিবের কিছুক্ষণ আগে বের হয়েছেন। তবে সাজু আসলে যেন তার জন্য অপেক্ষা করে সেটা দারোগার কাছে বলে গেছে। দারোগা সাহেবের অনুমতি নিয়ে সাজু ভাই শাকিলার কাছে গেল। শাকিলা বিমর্ষ মনে বসে আছে। সাজুকে দেখে মুখ তুলে তাকিয়ে রইল। চেহারা দেখে অবাক হয়ে গেল রামিসা। পিতার মৃত্যু আর স্বামীর অসুস্থতার টেনশনে কেমন হয়ে গেছে সে। সাজু বলল, কেমন আছেন আপনি? এই তো, আপনার কি অবস্থা? কোনো কিছু খুঁজে বের করতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি। তাহলে কি আমার বাবার খুনি তাড়াতাড়ি ধরা পড়বে? আমি আর আমার স্বামী মুক্তি পাবো? সবকিছু ঠিক হলে ঠিকই মুক্তি পাবেন। অনেক ধন্যবাদ। একটা কথা বলবো? বলেন। আপনি আমার সঙ্গে অনেক কিছু মিথ্যে বলেছেন, আবার অনেক কিছু গোপন করেছেন। এর কারণ কি? কি মিথ্যে বলেছি? আর গোপন করব কেন? সজীব সাহেবকে নিয়ে আপনার আর সাজ্জাদের মধ্যে কোনো ঝামেলা ছিল? সত্যি করে বলেন তো, সেদিন রাতে আপনাদের বাসায় সাজ্জাদ, সজীব সাহেব আর আপনার বাবা ছিল, তাই না? আপনি আমার কাছে এসব লুকিয়ে ঘটনা ঘুরিয়ে দিতে চাইছেন, তাই না? এই জন্যই সাজ্জাদ তার চিঠির শেষে লিখেছিল, তুমি কেন এমনটা করলে সেটা জানতে পারি নাই। শাকিলা ম্যাডাম, আপনি রাগ করবেন না। আমি মাঝে মাঝে অদ্ভুত কিছু প্রশ্ন করে অবাক করার চেষ্টা করি। আমি ভাবছি অন্য কিছু। এভাবে সম্পূর্ণ দোষারোপ করে কথা বলা ঠিক না সাজু ভাই। সব সময় ফাজলামো করা ঠিক না। জানি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় সিরিয়াস মুহূর্তে ফাজলামো করার ক্ষমতা সবার থাকে না। বলেন আপনার ভাবনা কি? সাজ্জাদ সাহেবের সেবার করার জন্য এই মুহূর্তে আপনাকে খুব বেশি দরকার। সে আপনাকে যায় কাছে পেত, তাহলে মানসিকভাবে সে অনেকটা সুস্থ হয়ে যেত। কিন্তু আমি কি করব বলেন? সেদিন রাগের মাথায় মাকে কিছু কথা বলেছি। মা সেই কথার জন্য আমার নামেও মামলা করবে ভাবিনি। পৃথিবীতে আমরা অনেক কিছু ভাবি না, কিন্তু সেটা প্রকৃতি আমাদের সঙ্গে করে। আবার অনেক কিছু কল্পনাও করি না, কিন্তু সেটাই জীবনে হাজির হয়ে যায়। আমি চেষ্টা করব আপনাকে জামিনে মুক্ত করা যায় কিনা, যেহেতু আপনি খুনের সময় নোয়াখালী ছিলেন। তাছাড়া সন্দেহের তালিকায় সবার উপরে সাজ্জাদ। ও কথা বলবেন না। আমি জানি সাজ্জাদ আমার বাবাকে খুন করেনি। সাজ্জাদ খুন করতে পারে না সাজু ভাই। কারণ বাবা যদিও চাকরির মধ্যে কিছু দুর্নীতি করতেন, কিন্তু সাজ্জাদ কখনো বাবাকে অসম্মান করে গালি দিয়ে কথা বলে নাই। সামনে বা পিছনে কখনো বলে নাই। বরং সব সময় বলতো আল্লাহ তাকে জ্ঞান দিক। দেখুন, রহস্যের সমাধান নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। সাজ্জাদ সাহেব সুস্থ হলে তার বক্তব্য থেকে অনেক কিছু পাওয়া যেত। সেদিন রাতে সে কখন বাসায় গেছে, কিভাবে আহত হয়ে গেছে। সাজ্জাদ কি কথা বলতে পারে? না, তবে বিপদমুক্ত। এ পর্যন্ত কোনো আলামত পাওয়া গেছে যেগুলো দিয়ে সামনে বাড়াবেন? হ্যাঁ, পেয়েছি। 60% বের হয়ে গেছে। আজকে কিছু নাম্বারের কল লিস্ট আসবে, তারপর সেখান থেকে আরো 20% পাওয়া যাবে। তারপর বাকিটা আমি বের করে নেব। কাকে কাকে সন্দেহ হয়? সজীব সাহেব, ফেরদৌস, উকিল সাহেব, বাড়ির মালিক ইত্যাদি। ফেরদৌস তো আমার সঙ্গে ছিল, আর সজীব ভাই আমাদের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। এটা আমার সন্দেহের তালিকা। পরীক্ষার সময় অনেক ক্ষেত্রে সাজেশনে 80% এর প্রশ্নটাও কমন পড়ে যায়। কিন্তু সজীব ভাই সকালবেলা আমাকে যখন বললেন আপনারা তাকে সন্দেহ করছেন, তখন আমার লজ্জা লেগেছে। লজ্জা কেন? আমরা কিছু তথ্যের জন্য তাকে সন্দেহ করতেই পারি। এতে করে আপনার বা তার লজ্জিত হবার কারণ কি? আপনি সজীব ভাইকে সন্দেহের তালিকা থেকে বের করে রাখুন। তিনি আমার বাবাকে খুন করে নাই, আমি জানি। আপনার স্বামীর বন্ধুর প্রতি আপনার বিশ্বাস মুগ্ধ করেছে আমাকে। তবুও আমি আমার সন্দেহের তালিকা আমার কাছে রাখি। আমার মা বোন কেমন আছে? তারা কেউ যখন খোঁজ নেয় না তখন খুব খারাপ লাগে। আশা করি খুব দ্রুত আপনার জীবন থেকে সব বিপদ কেটে যাবে। ধৈর্য ধরুন। রাত আনুমানিক 10:30। ডিনার করে বাসার সাথে হাঁটছে সাজু। মাথার মধ্যে কয়েকটা মানুষের মুখ ভাসছে। সবকিছু কেমন যেন কুয়াশার মতো মনে হচ্ছে। দূর থেকে অন্ধকার, কিন্তু সামনে এগিয়ে গেলে কিছুটা হলেও পরিষ্কার দেখা যাচ্ছে। কুয়াশার মধ্যে যেমন অনেক দূরের পথ দেখা যায় না, এই রহস্যের অবস্থা ঠিক তাই। এখনই বোঝা যাচ্ছে না অনেক সামনে কি আছে। চোখের সামনে যা ঘুরছে তাই দেখে পথ চলতে হচ্ছে সামনে। সাজুর ধারণা খুব শীঘ্রই কুয়াশা কাটতে শুরু হবে। হুট করে সূর্যের আলোতে উজ্জ্বল হয়ে যাবে সবকিছু। ধরা পড়বে আসল খুনি। সজীবের প্রতি এখন পর্যন্ত সবচেয়ে বেশি সন্দেহ হচ্ছে। তার সঙ্গে সাজ্জাদের খুব বেশি ভালো সম্পর্ক ছিল ঠিকই,
কিন্তু সজীব মাঝে মাঝে খুব অন্যায়জনিত কাজ করত, যেগুলো সাজ্জাদ মেনে নিত কিন্তু খুশি হতো না। মোবাইল বেজে উঠল। স্ক্রিনে অপরিচিত নাম্বার দেখে তাকিয়ে রইল সাজু। একদম শেষ মুহূর্তে রিসিভ করে শান্ত গলায় বলল, আসসালামু আলাইকুম। অপর দিক থেকে মেয়েলি কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। সাজু ভাই, আমি সুমনা। শাকিলা আমার বড় আপু। আপনার সঙ্গে আজ আমাদের কথা হয়েছে। ও আচ্ছা, তুমি বলো। আচ্ছা, তুমি আমার নাম্বার পেলে কোথায়? কি যে বলেন সাজু ভাই, আপনি অনলাইন জগতের মধ্যে মোটামুটি পরিচিত। সাজু ভাই হিসেবে আপনাকে অনেকেই চেনে। আপনি ব্যক্তিগতভাবে গোয়েন্দা হলেও আপনার লেখালেখি আপনাকে বেশি পরিচিত করেছে। কিন্তু আমার মনে হচ্ছে তুমি নাম্বারটা অন্য উপায় সংগ্রহ করেছো। আমি এইমাত্র আপুর সঙ্গে দেখা করে বাসায় এসেছি। আপুর কাছে আপনার নাম্বার নেই, কিন্তু আপু আপনার লেখালেখি সম্পর্কে বললেন, তাই বাসায় এসে ফেসবুকে সার্চ করলাম। তারপর তো দেখলাম আপনার অনেক পরিচিত ও সুনাম। তারপর পেজ থেকে নাম্বার নিলাম। তবে আমি চাইলেই ফেরদৌস নামের ছেলেটার কাছ থেকে নিতে পারতাম, কারণ আপু বলেছিল আপনাকে নাকি ফেরদৌস নিয়ে এসেছে, তাই তার কাছে অবশ্যই নাম্বার আছে। বুঝলাম। তাহলে নিলে না কেন? সাজু ভাই, সত্যি বলতে ফেরদৌস ছেলেটার প্রতি আমার কেমন সন্দেহ হচ্ছে। লোকটা খুব অতিরিক্ত বাড়াবাড়ি। আপুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর থেকে তার যাবতীয় কর্মকাণ্ড ফেলে রেখে আপুর পেছনে পড়ে আছে। হ্যাঁ, বিষয়টা আমাকেও ভাবাচ্ছে। সে আপুর সঙ্গে যা যা করতো সব কিছু আমার কাছে কল দিয়ে বলতো। বাবার খুনের পরও সে বারবার কল করতো। কেমন অদ্ভুত লাগে। আবার নিজেই বেশি ভালো হবার জন্য আপনাকে ডেকে নিয়ে এসেছে। যদি সে অপরাধের সঙ্গে জড়িত থাকে তাহলে যেন কোনোভাবেই তাকে সন্দেহ করা না হয়। তোমার ধারণা ঠিক। আমি ভাবছিলাম তার গ্রামের বাড়িতে যাব। সেখানে গিয়ে খোঁজ নিয়ে কিছু তো কথা জানা দরকার। ফেরদৌসের বোনের মৃত্যুর সঙ্গে কোনোভাবে সাজ্জাদ কিংবা তোমার বাবার কোনো হাত আছে কিনা কে জানে। দুলাভাই হবে না সাজু ভাই, কিন্তু বাবার হতেও পারে, কারণ তার সঙ্গে শহরের খারাপ কিছু মানুষ যোগাযোগ করত। ফেরদৌসের কথা অনুযায়ী তার বোনের স্বামী ছিল নেশা করত। এখন সেই কারণে কোনো যোগাযোগ নিশ্চয়ই হতে পারে। মেলা মেলা ধন্যবাদ সুমনা। মায়ের সামনে সাজ্জাদ ভাইকে ছাড়া আর কাউকে বাবার খুনি বলতে পারি না। মায়ের সম্পূর্ণ ধারণা যে বাবাকে খুন করেছে সাজ্জাদ ভাই, কিন্তু আমার ধারণা আসল খুনি দিব্যি ভালো আছে। তুমি চিন্তা করো না, আমি যেভাবেই হোক এই রহস্যের সমাধান করব। তোমার মাকে সান্ত্বনা দেবার দায়িত্ব তোমার। মাঝে মাঝে হাসপাতালে গিয়ে গোপনে সাজ্জাদকে দেখে এসো। থানায় গিয়ে বোনের সঙ্গে দেখা করবে। এই মুহূর্তে সম্পূর্ণ পরিবারের সবাইকে আলাদা করে শান্তি দিতে পারবে তুমি। সাজু ভাই, ঠিকই বলছি সুমনা, এমন সুযোগ সবার আসে না কিন্তু। সাজ্জাদ হাসপাতালে, শাকিলা থানায়, তোমার মা অসুস্থ হয়ে বাসায়। প্রতিটি মানুষের দরকার সান্ত্বনা এবং সঙ্গী। তোমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। দোয়া করবেন। আমার বাবা যতই খারাপ থাকুক, কিন্তু আমি চাই তার খুনি শাস্তি পাক। অবশ্যই পাবে। একটা প্রশ্ন করব সাজু ভাই? হ্যাঁ করো। রুহিকে? কেন? আর তুমি তার কথা কিভাবে জানো? আপনার কাছে কল করার আগে আমার একটা বান্ধবী কল করেছিল। সে জিজ্ঞাসা করেছিল যে আমার বাবার খুনের মামলা কে দেখেছেন। যখন বললাম সাজু ভাই, সে প্রচুর অবাক হয়ে গেল। কেন? আপনার পরিচিত পাঠিকা, সে আপনার সঙ্গে দেখা করত, কিন্তু এখন দেশের বাহিরে। ও আচ্ছা। আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে বলে দিয়েছে। কি কথা? সে বলল সাজু ভাইকে জিজ্ঞাসা করে বলবে তার বন্ধু সজীবের কি খবর, আর রুহি কেমন আছে। আচ্ছা, আর একদিন বলবো তোমাকে। আসল কথা বলা হয়নি এখনো। কি কথা? বাবার উকিল বন্ধু আমাদের বাসায় এসেছিল। তিনি হঠাৎ মাকে অনেক বোঝাতে লাগলো। মা যেন আপুর বিরুদ্ধে মামলা তুলে নেয়। মা প্রথমে রাজি ছিল না, কিন্তু শেষ সময় মা রাজি হয়েছে। কালকে সকালে থানায় গিয়ে আপুর মামলা তুলে নেবে মা। তাহলে খুবই ভালো হবে। সাজ্জাদের পাশে এই মুহূর্তে শাকিলার খুব দরকার। আজ তাহলে রাখি সাজু ভাই, আপনি একটু ফেরদৌসের বিষয় ভালো করে খোঁজ করুন। হ্যাঁ করব। পরদিন বেলা 11টা। রেস্টুরেন্টে বসে বসে রুটি দিয়ে গ্রিল খাচ্ছে সাজু ভাই ও রামিসা। রামিসা আজ শাড়ি পরেছে। হুট করে এমন পরিবর্তন কেন সেটা সাজু বুঝতে পারছে না। তাই নিয়ে কথা হচ্ছিল। এমন সময় ওসি সাহেবের কল এসেছে। হ্যালো স্যার। সাজু সাহেব, আপনি কোথায়? আমি রেস্টুরেন্টে। কিন্তু কেন? তাড়াতাড়ি হাসপাতালে আসতে পারবেন?
কেউ একজন সাজ্জাদকে কিছু একটা খাইয়ে দিয়েছে। শরীর দ্রুত অবনতি হচ্ছে। বলেন কি, ভিতরে কে প্রবেশ করেছে? ডাক্তার ও নার্স ছাড়া আজকে সাজ্জাদের স্ত্রী এসেছেন 1 ঘন্টাখানেক আগে। শাকিলা বের হয়েছে? হ্যাঁ, সকালবেলা তার মা তাকে ছাড়িয়ে নিয়ে এসেছে, কিন্তু সে হাসপাতালে আসতেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার মানে কি শাকিলার মধ্যে গন্ডগোল নাকি? সে কি চায় না সাজ্জাদ বাঁচুক? সাজ্জাদ বাঁচলে সেই রাতের গোপন কিছু বের হবে নাকি? আপনি একটু হাসপাতালে আসুন। হাসপাতালে সবার সামনে শাকিলা কেঁদে কেঁদে বলল, আমি সাজ্জাদকে খুব ভালোবাসি, তাকে কেন মারতে চাইবো বলেন? ওসি সাহেব বললেন, নিজেকে নির্দোষ প্রমাণ করতে কিংবা সাক্ষী হিসাবে যেন বেঁচে না থাকে সেজন্য। শাকিলার কান্না বাড়তে লাগলো। কান্নার জন্য সে কথা বলতে পারছে না। চারিদিকে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। সাজু ভাই, রামিসা, ওসি সাহেব, সুমনা, ফেরদৌস, আরো অনেকে। কিছু অপরিচিত মুখ আছে, এরা হয়তো আশেপাশের কোনো রোগীর স্বজন হতে পারে। অসহায়ের মতো কান্না করতে করতে সাজুর দিকে চোখ পড়তেই 2 পা এগিয়ে গিয়ে সাজুর ডান হাতটা ধরে কেঁদে কেঁদে বলল, সাজু ভাই, আপনি অন্তত বিশ্বাস করুন, আমার স্বামী সাজ্জাদকে আমি অনেক ভালোবাসি। ওর কোনো ক্ষতি হোক সেটা স্বপ্নেও ভাবিনি। মা বাবা চাইতো না বিধায় মনের বিরুদ্ধে গিয়ে আমি ওকে কষ্ট দিয়েছি। কিন্তু বিশ্বাস করুন সাজু ভাই, ওকে যতটা কষ্ট দিয়েছি সবচেয়ে বেশি কষ্ট আমি ভোগ করেছি। হ্যাঁ, আমি। সাজু বলল, কিন্তু আপনার খাবার খেয়ে তো সাজ্জাদ অসুস্থ হয়ে গেছে। ভাগ্যিস 1 চুমুক জুস খাবার সঙ্গে সঙ্গে নার্স নিষেধ করেছে, কারণ সাজ্জাদের এসব খাওয়া ঠিক না, নাহলে তো পুরোটা খাইয়ে দিতেন। শাকিলা পূর্বের ন্যায় আরো অসহায় বোধ করতে লাগলো নিজেকে। সে সাজুর হাতটা চেপে ধরে শুধু বলল, আমি সত্যিই জানি না জুসের মধ্যে এসব কই থেকে এসেছে। যদি জানতাম তাহলে নিজে খেয়ে মরে যেতাম, তবু ওকে দিতাম না। ওসি সাহেব বলল, আপনার স্বামীর বন্ধুর মতন আপনাকেও হাসপাতাল থেকে বের করে দিচ্ছি। আমি আমার সাজ্জাদকে রেখে কোথাও যাব না, মেরে ফেললেও না। আপনারা আমার কথা একটু বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি। এবার সাজু কিছুক্ষণ ভাবলো, তারপর হাত দিয়ে শাকিলাকে দাঁড় করিয়ে বলল, থানায় তোমাকে আনতে কে কে গিয়েছিল? মা, সুমনা আর ফেরদৌস। মামলা তুলে নিয়ে মা সেখান থেকে বাসায় চলে গেছে, আর আমরা 3 জনে চলে এসেছি হাসপাতালে। খাবারগুলো কখন কিনেছেন? সিএনজি করে আসার সময় আমায় হঠাৎ করে ফেরদৌস বলল কিছু কিনে নিয়ে যাই। তখন রাস্তার পাশে সিএনজি থামিয়ে আমি আর সুমনা বসেছিলাম, আর ফেরদৌস কিনে এনেছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে কেনার সময় ফেরদৌস সাহেব ওই বিষাক্ত ওষুধটা মিশিয়ে দিয়েছে। কিন্তু বোতল নতুন ছিল, আমি নিজের হাতে সেটা খুলেছি। যদি পূর্ব পরিকল্পিত হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ইনজেকশন করার সিরিঞ্জের মধ্যে আগেই বিষাক্ত ওষুধ ছিল, সেটাই বোতলে পুশ করছে। এবার উৎসুক জনতা ফেরদৌসের দিকে তাকিয়ে রইল। ফেরদৌস যেন আকাশ থেকে পড়ে একদম স্থির হয়ে গেল। নিজের চোখ আর কানকে বিশ্বাস করাতে পারছে না যে সাজু ভাই তাকে সন্দেহ করে বিষাক্ত ওষুধ মেশানোর কাহিনী গড়গড় করে বলে দিচ্ছে। ফেরদৌস বলল, এসব কি বলছেন আপনি? আমি কেন করতে যাব? আমি তো চাই তাদের সবার ভালো হোক। নিজের দৈনিক ব্যস্ততা রেখে আমি আপুর সঙ্গে আছি, নিজের বোনের মতো সম্মান করি বলে এত কিছু করলাম, আর সেখানে আমাকেই ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। ওসি সাহেব বললেন, তোমাকে ফাঁসানো হচ্ছে না, বরং তুমি নিজেই ফেঁসে যাওয়ার কাজ করেছো। তাই যা যা করছো সত্যি সত্যি বলো। থানায় গিয়ে যদি রিমান্ডের দরকার হয় তাহলে তো। ফেরদৌস শাকিলার দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল, আপু, আমাকে কেন দোষারোপ করছেন বলেন? আমি কি এমন করেছি? সাজু বলল, একটা অপরিচিত মেয়ের সঙ্গে পরিচয় হবার সঙ্গে সঙ্গে তার প্রতি অতিরিক্তই আপ্যায়ন আমাদের মধ্যে সন্দেহ সৃষ্টি করেছে ফেরদৌস ভাই। সাজু ভাই, আপনাকে কিন্তু আমি নিজেই এনেছি এই মামলার রহস্য সমাধান করতে। যদি আমার কোনো অপরাধ থাকতো তাহলে আমি আপনাকে কেন আনবো? আমি তো জানি আপনি এলে খুনি বের হবেই হবে। আপনি বুদ্ধিমান। ওই যে অতিরিক্ত বাড়াবাড়ি, তুমি বেশি ভালো হতে গিয়ে সমস্যা পাকিয়ে গেছে। লেবু কচলালে তেতো হয়ে যায়, সবকিছুই পরিমাণ মতো করতে হয়, না হলে বিপদ। আমি এখন বুঝতে পারছি সেটা। যদি জানতাম এভাবে ফেঁসে যাব তাহলে কিছুতেই তাদের সঙ্গে যোগাযোগ করতাম না, আর আপনাকে ডাকার কোনো প্রশ্নই আসতো না সাজু ভাই। এমন সময় ডাক্তার এসে বলল, সাজ্জাদ এখন মোটামুটি বিপদমুক্ত। সে নাকি তার স্ত্রীর সঙ্গে কথা বলতে চায়। সবাই শাকিলাকে সন্দেহ করেছে শুনে সে মন খারাপ করেছে। সুতরাং আপাতত আলোচনা এখানে স্থগিত করা হয়েছে। সবাই দাঁড়িয়ে আছে। সাজু ভাই, রামিসা, ওসি সাহেব ও শাকিলা সবাই সাজ্জাদের কেবিনে প্রবেশ করলো। শাকিলা কেবিনে প্রবেশ করে আবার কান্না শুরু করে দিল। তারপর বেডের কাছে গিয়ে সাজ্জাদের মাথা বরাবর ফ্লোরে বসে সাজ্জাদের দিকে তাকিয়ে বলল, তুমি বিশ্বাস করো, তোমাকে আমি মারতে চাই নাই, এরা সবাই আমাকে ভুল বুঝছে। সাজ্জাদ আস্তে আস্তে বলল, আমি জানি তুমি এমনটা করতে পারো না। ওসি সাহেব, আপনি ওকে কিছু বলবেন না। আপনারা আসল খুনি বের করতে চেষ্টা করুন।
সাজু বলল, আমি যদি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই তাহলে উত্তর দিতে পারবেন? জি, চেষ্টা করব। সাজু তখন নিজের মোবাইলের স্ক্রিন সাজ্জাদের দিকে তাক করে ধরল। বলল, দেখুন তো এই প্রকৃতির পিকচারটা কেমন লাগে? সাজ্জাদ তাকিয়ে দেখে মোবাইলের স্ক্রিনে কোনো প্রকৃতির পিকচার নেই। সেখানে মাত্র কয়েকটি লাইন লেখা আছে ডায়েরি সফটওয়্যারে। সাজ্জাদ বিড়বিড় করে পড়ছে সেখানে লেখা, সাজ্জাদ ভাই, আপনাকে কিছু প্রশ্ন করব, তারপর আপনি হুট করে বলবেন আপনার বাসায় ড্রয়িং রুমে একটা লুকোনো ছোট্ট ক্যামেরা আছে। সেদিন রাতে কি কি হয়েছে সেটা সেই ক্যামেরা পেলেই জানা যাবে। আমি জানি ক্যামেরা নেই, কিন্তু তবুও আপনাকে এটা বলতে হবে, কারণ সেই কথা পুলিশ সহ সবাই জানতে পারবে আর খুনির কানে পৌঁছে যেতে পারে। সাজ্জাদ অবাক হয়ে গেল। সাজুর দিকে তাকিয়ে বলল, বাহ, অনেক সুন্দর লাগছে। আপনার মানসিকতা সুন্দর করার জন্য ছবিটি দেখালাম। এবার বলেন, সেদিন রাতে আপনার বাসায় ড্রয়িং রুমে কি হয়েছিল? আমি রাত 2:30টার দিকে বাসায় গেলাম। দরজা খোলা দেখে অবাক হলাম, কারণ আমি জানতাম শাকিলা নোয়াখালী চলে গেছে আমার সন্ধান করতে। তারপর? আমি ভিতরে প্রবেশ করতেই কেউ একজন আমার মাথায় সজোরে আঘাত করে। কে ছিল সেটা বোঝার ক্ষমতা ছিল না। মুহূর্তের মধ্যে আমি ফ্লোরে লুটিয়ে পড়ি। আপনি কি দেখেছিলেন যে আপনার শ্বশুরের লাশ পড়ে আছে? না, দেখতে পাইনি, কারণ বাতি বন্ধ ছিল আর আমি মোবাইল বের করতে করতে আঘাত এসে লেগেছিল। শাকিলা তার মায়ের কাছে কল দিয়ে বাবাকে খুন করার হুমকি দেয়, জানেন আপনি? জি না। আপনার বাসায় আপনার শ্বশুর খুন হয়েছে এ বিষয়ে আপনার কি ধরনের ধারণা হচ্ছে? কারা বা কি কারণে এটা করতে পারে? যদি আপনার শ্বশুর তাদের টার্গেট হতো তাহলে কিন্তু যে কোনো স্থানে অনায়াসে মারতে পারত, কিন্তু তা না করে তাকে আপনার বাসায় ড্রয়িং রুমে মারা হয়েছে। আমার বাসার ড্রয়িং রুমে একটা লুকানো ছোট্ট ক্যামেরা আছে। আমি সেটা শাকিলার জন্য সেট করেছিলাম। যেমন? আমি সেদিন অভিমান করে চলে আসার পর আমার বিশ্বাস ছিল শাকিলা আসবে, কিন্তু সে আসার পরে তার কতটা খারাপ লাগে সেটা নিজ চোখে দেখতে চেয়েছিলাম। তার মানে আমরা যদি সেই ক্যামেরা উদ্ধার করতে পারি তাহলে তো জানতে পারবো আসলে কি ঘটেছিল সেই রাতে। হ্যাঁ, যদি খুনিরা সেই ক্যামেরা নষ্ট না করে তবে অবশ্যই পাবেন। সাজু মনে মনে বলল, বাহ, কত সুন্দর করে সাজিয়ে কথা বলে দিল। যদিও এটা মিথ্যে, তবুও যদি সামান্য মিথ্যে দিয়ে কিছু বের করা যায়। এই সময়েও ওসি সাহেব একটা প্যাচ লাগিয়ে প্রশ্ন করে বসলো, আপনি যদি জানতেন তাহলে তো আগেই দেখার কথা, কারণ মনে হয় আপনি আপনার মোবাইলটা কানেক্ট করে রেখেছেন, তাই না? ওসি সাহেবের এরূপ প্রশ্নের জবাবে সাজ্জাদ বলল, জি, কিন্তু শাকিলা নোয়াখালী রওনা দেবার পরে আমি আর বাসার ক্যামেরা চেক করিনি। ওসি সাহেব হয়তো আরো কিছু জিজ্ঞেস করতে চায়। সাজ্জাদ ভ্যাবাচেকা হয়ে সাজুর দিকে তাকিয়ে রইল। সাজু তখন ওসি সাহেবকে নিয়ে বের হবার তাড়া দিল। ওসি সাহেব বিমর্ষ মনে বের হয়ে গেল। বাহিরে বেরিয়ে ওসি সাহেব ফেরদৌসকে সেখানে থাকতে বললেন। সাজু উদ্দেশ্য ছিল ওসি সাহেব নিজে সবটা বলুক তারা কোথায় যাচ্ছে। শাকিলা কেবিন থেকে বের হয়ে এসে বলল, আমিও আপনাদের সঙ্গে যাব। কিন্তু কেন? আমিও সবটা দেখতে চাই সাজু ভাই, প্লিজ আমাকে নিয়ে চলুন। ওসি সাহেব ও সাজু দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে আবার সোজা হলেন। তারপর চারজন মিলে রওনা দিল বাসায়। বাসায় ওঠার ঠিক আগ মুহূর্তে সাজু তার বন্ধু রামিসাকে বলল, তোমাকে একটা কাজ করতে হবে। রামিসা বলল, কি কাজ? আমরা যখন ড্রয়িং রুমে ক্যামেরা খুঁজে বের করার ভান করব তখন তুমি পাশের রুমে গিয়ে কিছু একটা ফেলে দেবে। তারপর আমরা দৌড়ে সেখানে যাব এবং সেই 1 মিনিটের মধ্যে আমি একটা ক্যামেরা সেট করে দেব। তার মানে কি কোনো ক্যামেরা নেই? না, নেই। ওটা সাজ্জাদ মিথ্যে বলেছে, কারণ আমি তাকে বলতে বলেছি। সিঁড়ি বেয়ে ওঠার সময় সাজু মোবাইল বেজে উঠল। সাজু মোবাইল বের করে দেখে শাকিলার বোন সুমনা কল করেছে। সাজু রিসিভ করে বলে, হ্যাঁ সুমনা, বলো। সাজু ভাই, আপনারা কোথায়? আমরা তোমার আপুর বাসায়। সাজ্জাদ নাকি ড্রয়িং রুমে একটা ক্যামেরা লুকিয়ে রেখেছে কোনো কারণে। আজ হয়তো সেটা খুনি ধরার কাজে অনেক সাহায্য করবে। মানে? চমকে গেলে কেন সুমনা? কই না তো, কেন চমকাবো? চমকানোর কারণ তো অবশ্যই আছে। বড় আপুর চাবির গোছা থেকে চাবি সরিয়ে রাখা, তারপর সেই চাবি অন্য কারো কাছে দেওয়া, এতগুলো টাকার সই করা চেক বই। কি বলছেন এসব? সাজ্জাদের জুসের বোতলে বিষাক্ত ওষুধ মেশানোর কাজটা খুনি খুব ভালো করে করেছে। মানতে হবে তার অনেক বুদ্ধি আছে, কারণ এমন নিখুঁত কাজ সহজে করা যায় না। সাজু ভাই, আমি কিছুই করিনি। শাকিলাপুর কাছ থেকে চাবি নিয়েছি ঠিকই, কিন্তু আমি বাবাকে খুন করিনি। আমি তো তোমাকে বলিনি, তুমি কেন শুধু শুধু এসব বলছো? তাহলে ওভাবে কথা বললেন কেন? আপনার নিশ্চয়ই আমাকে সন্দেহ হচ্ছে, নাহলে কেন এমন প্রশ্ন করলেন? আমি তো সবাইকে সন্দেহ করি সুমনা। তোমার আপু, দুলাভাই, সজীব সাহেব, ফেরদৌস, এরা সবাই আমার সন্দেহের তালিকায় আছে।
আমি আপনার সঙ্গে এখনই দেখা করতে চাই সাজু ভাই, সত্যি বলছি আমি কিছুই করিনি। তাহলে তোমার বোনের বাসায় চলে এসো, আমরা সবাই সেখানেই আছি। সাজু মোবাইলের কথা শুনে শাকিলা ও ওসি সাহেব দুজনেই তাকিয়ে রইল। সাজু কিছু না বলে চুপচাপ উপর উঠতে লাগলো। তার সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে বাকিরা। দরজা খুলে বাসায় প্রবেশ করলো সবাই। সাজু তখন চারিদিকে তাকিয়ে খুঁজতে লাগলো। রামিসা ঠিকই পাশের রুমে গিয়ে একটা গ্লাস ফেলে দিল। ওসি সাহেব ও শাকিলা সেদিকে গিয়েছে ঠিকই, কিন্তু সাজু কোনো ক্যামেরা স্থাপন করে নাই। ড্রয়িং রুম থেকে বেডরুমে গিয়ে চারিদিকে তাকিয়ে অস্বাভাবিক কিছু খোঁজার চেষ্টা। তেমন কিছু এলোমেলো চোখে পড়ে নাই। ওসি সাহেব মনে হয় বেশি আশাহত হয়ে গেছে, কারণ সমস্ত ফ্ল্যাট তন্ন তন্ন করে কোথাও ক্যামেরা পাওয়া যায় না। রামেশা নিজেও অবাক হলো, কারণ তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে সেটা পালন করেছে। তাহলে সাজু ভাই কেন তার কাজটা করে নাই? নাকি নতুন কোনো পরিকল্পনা? ওসি সাহেব একবার জিজ্ঞেস করেছিলেন তখন সুমনার সঙ্গে কি নিয়ে কথা হয়েছে। সাজু বলল, যে সুমনা আসলেই সবকিছু বলবে। আপনি একটা কাজ করেন ওসি সাহেব। কি কাজ? হাসপাতালে কল দিয়ে ফেরদৌসকে সঙ্গে নিয়ে একজন পুলিশকে আসতে বলেন। যেহেতু এখানে সবকিছু ঘটেছে, সেহেতু এখানেই সকল সমস্যার সমাধান করে দেয়। সুমনা এসেছে। তার সমস্ত চোখে মুখে লেপ্টে আছে চিন্তার ছাপ। সোফায় বসে সাজু সুমনার দিকে তাকিয়ে বলল, এত তাড়াতাড়ি চলে এলে? বাবার খুনি কে জানা গেছে? না, এখনো জানা যায়নি, তবে আজকেই জানা যাবে, চিন্তা করো না। ক্যামেরা পাওয়া গেছে? না, আমি সানোয়ার হোসেন মানে শাকিলার বন্ধুকে এখানে আসতে বলেছি। তিনি এলেই আসল খুনি বের হয়ে যাবে। শাকিলা যেন চমকে গেল, বলল, সানোয়ার সে এখানে কিভাবে আসবে? সাজু বলল, অবাক হবার কিছু নেই। আপনার বাবার কিছু অবৈধ কাজের সঙ্গীদের লিস্ট তৈরি করে ফেলেছে সানোয়ার। তার সেই লিস্টের মধ্যে আসল খুনি আছে। সে আসুক, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবাই যেন থমথমে। একটু পরে দরজা দিয়ে প্রবেশ করলো ফেরদৌস ও একজন পুলিশ। ফেরদৌস যেন আরো বেশি চিন্তিত হয়ে গেছে। একটু পরে সানোয়ার হোসেন প্রবেশ করলো। সাজু ভাই সুমনার দিকে তাকিয়ে বলল, তুমি তোমার আপুর চাবির গোছা থেকে কখন চাবি চুরি করেছো? আমি চুরি করিনি, চাবি নিয়েছিল বাবা। বাবা যখন দারোয়ানের কাছে চাবি দিতে গেল তখন সে একটা চাবি লুকিয়ে রাখে, তারপর বাকি দুটো দারোয়ানের কাছে দিয়ে আসে। কিন্তু আমার চোখে ধরা পড়ে। আমি বাবার কাছে জিজ্ঞাসা করলাম, তখন বাবা আমাকে ধমক দিলেন আর বললেন এই কথা যেন কেউ না জানে। তিনি সাজ্জাদ ভাইকে উচিত শিক্ষা দিবেন। শাকিলা বলল, তাহলে তুই পরদিন সকালে আমাকে বলিসনি কেন? সুমনা কেঁদে কেঁদে বলল, আপু আমাকে মাফ করে দিও, তুমি এমনিতেই বাবার প্রতি অনেক রেগে আছো তখন, তাই নতুন কিছু বলে তোমার রাগ বাড়াতে চাইনি। ভেবেছিলাম তুমি তো ভাইয়ের কাছে যাচ্ছ, তাহলে বাবা চাবি দিয়ে কি করবে? সাজু ভাই বললেন, তবুও তোমার বলা উচিত ছিল। হ্যাঁ, আমি বলতে চেয়েছিলাম, আর সেই জন্য আপুর সঙ্গে বলেছিলাম যে বাবার বিষয়ে কিছু কথা বলবো, তবে সেটা সরাসরি। কিন্তু তার আগেই তো সবকিছু এমন এলোমেলো হয়ে গেল। সাজু বলল, তোমার বাবা যখন এই বাসায় এসেছে তখন তুমি কি জানতে? হ্যাঁ জানতাম। বাবা কাকে যেন কল দিয়ে বলেছে, তুমি তৈরি থাকো আমি আসতেছি, আজকে একটা ব্যবস্থা করতেই হবে। আমি ভাবলাম আপু দুলা ভাই দুজনেই তো নোয়াখালী, তাই ফাঁকা বাসায় গিয়ে কি করবে তারা। কিন্তু তবুও মনটা খারাপ লাগে, তাই আপুর কাছে কল দিলাম, কিন্তু আপু রিসিভ করেনি রাতে। ওসি সাহেব বলল, তারপর তুমি যখন দেখলে তোমার বাবা বাসায় ফিরছে না, তখন একাই বের হয়ে গেলে, তাই না? না, আমি বাইরে আসিনি। আমাদের বাসায় দারোয়ান কাকাকে জিজ্ঞাসা করে জানতে পারেন। কিন্তু আমি যদি জানতে পারতাম বাবা এই রাতেই খুন হবে, তাহলে ঠিকই বের হতাম। সাজু ভাই তখন ফেরদৌসের দিকে তাকিয়ে রইল। ফেরদৌস কাচুমাচু হয়ে গেল। সাজু বলল, তোমার দুলাভাই খুব নেশা করতো, তাই না? জি। শাকিলার বাবা মাদক ব্যবসা করতেন টুকটাক। তার অফিসের চাকরি ছিল লোক দেখানো। আর তোমার দুলাভাই ছিল তার একজন রেগুলার কাস্টমার। অনেক টাকা বাকি পড়ার কারণে সেই টাকা পরিশোধ করতে না পারায় শাকিলার বাবা তোমার আপুর বাসায় গিয়েছিল, ঠিক? জি। বলো তো আমি কিভাবে জানলাম? জানি না সাজু ভাই, তবে হ্যাঁ এটা সত্যি যে আমি আপুর বাবাকে আগে একবার দেখেছি, কিন্তু তিনি যে আপুর বাবা সেটা জানতাম না। আমি ঢাকায় এসে জানতে পেরেছি। আমি স্পেশালভাবে দুটো মানুষকে তোমাদের দুজনের পেছনে রেখেছিলাম ফেরদৌস। মানে? দুজনের পিছনে মানে কি? আমি আর সুমনা? মুখ ফসকে সুমনার নাম বের হয়ে গেল। কিন্তু এছাড়া তো কারোর সঙ্গে কথা বা পরিচয় নেই আমার। তোমার সঙ্গে কার পরিচয় আছে তা দিয়ে তো আমি লোক নিয়োগ করিনি। তাহলে? তোমার পিছনে যাকে নিয়োগ করা হয়েছে সেই বের করেছে তোমার আপুর বাসায় শাকিলার বাবার প্রবেশ করা, ইত্যাদি ইত্যাদি। দেখুন, সেটা আমার দুলা ভাইয়ের অপরাধ ছিল, তাই সেই বিষয়ে কিছু বলার ছিল না। আর সেদিনের পর থেকে আমি আমার আপু দুলা ভাইয়ের সঙ্গে কথা বলতাম না।
সাজু এবার সানোয়ারের দিকে তাকিয়ে বলল, সানোয়ার ভাই, এবার আপনার লিস্টটা আমার কাছে দেন তো। সানোয়ার তার লিস্ট বের করে দিল। 7টা নাম সেখানে লেখা আছে। সাজু সেগুলো চোখ বিলিয়ে তারপর বলল, 7টা মহাদেশ থেকে 7টা নাম লিখে নিয়ে এসেছেন, কিন্তু আপনার নাম কই? সানোয়ার বলল, মানে আমার নাম কেন থাকবে এখানে? আশ্চর্য, আঙ্কেলের সঙ্গে তার ডান হাত হিসেবে কাজ করবেন, রাতারাতি টাকা ইনকাম করবেন, আর নিজের নাম ব্যবহার করবেন না? আমি কখনো তার সঙ্গে এসব বিষয়ে যোগাযোগ করতাম না। শাকিলা আমার বন্ধু, তাই তার বাবার পরিচয়ে তাকে চিনি। তাহলে প্রতিদিন এত কথা কিসের জন্য হতো জানতে পারি? এমনকি খুন হবার রাতে বাসায় বসে যিনি যাকে কল করেছে সেই ব্যক্তি আপনি। মানে সুমনা সেদিন রাতে আপনার সঙ্গেই কথা বলতে শুনেছে। আঙ্কেল আমাকে কল করতেন শাকিলাকে বোঝানোর জন্য। সাজ্জাদকে ডিভোর্স দিয়ে সে যেন তার বাবার কথা শোনে, সেটাই বোঝানোর জন্য তিনি বলতেন। আজকে সকালে আপনি হাসপাতালে এসেছেন তাই না? হ্যাঁ, এসেছিলাম। হাসপাতালের নিচে শাকিলা দাঁড়িয়ে আছে দেখে অবাক হলাম, কারণ তাকে জেল থেকে বের করা হয়েছে জানতাম না। আমি শুধু দেখা করতে চেয়েছিলাম। সাজু বলল, শাকিলা, আপনি কিন্তু আমাকে বলেন নাই সকালবেলা সানোয়ার এসেছিল। আপনি তো জিজ্ঞেস করেননি সাজু ভাই। তাহলে এখন বলো, সানোয়ার হোসেনের সঙ্গে তোমার কি কথা হয়েছে? আমরা একসঙ্গে সিঁড়ি দিয়ে উঠছিলাম, হঠাৎ করে সানোয়ারের কল আসে আর সানোয়ার সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। আপনার সেই জুস আর খাবারের প্যাকেট কার কাছে ছিল? আপনার কাছে নাকি সুমনা আর ফেরদৌস এদের দুজনের কাছে? আমার কাছেই ছিল, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার সময় সানোয়ার বলল আমার কষ্ট হবে, তাই সে ওটা নেবে। বাহ! আর তখন দৃষ্টির অগোচরে জুসের মধ্যে বিষাক্ত ওষুধ মেশানোর কাজটা করা হয়েছে। তারপর সে মোবাইলে কল আসার অভিনয় করে তোমার সঙ্গে বিদায় নিয়ে চলে যায়, কারণ সে জানতো সে বিষাক্ত ওষুধ খাওয়ানোর দায়িত্ব তুমি পালন করবে। সবাই হাঁ হয়ে গেল। সানোয়ার সেই মুহূর্তে একটা অপ্রত্যাশিত কাজ করে ফেলল। পকেট থেকে একটা পিস্তল বের করে তার কাছেই থাকা সুমনার গলায় ধরল। সাজু শান্ত গলায় বলল, এমনিতে একটা খুনের দায় আপনার ঘাড়ে আছে, আর একটা ভুল করে সেটা ভারী করবেন না। সাজ্জাদকে খুনের পরিকল্পনা করা উচিত ছিল না সানোয়ার হোসেন সাহেব, তাহলে আরো কিছুদিন গা ঢাকা দিয়ে চলতে পারতেন আপনি। আমি দ্বিতীয় অনুসন্ধান করতে লোক দিচ্ছিলাম আপনার পেছনে। একজন সবসময় ফেরদৌসের তথ্য বের করত, আর অন্যজনে আপনার তথ্য বের করত। আপনি যখন হাসপাতালে গেছেন বা শাকিলার সঙ্গে দেখা করে কথা বলেছেন, সেই মেসেজ আমার কাছে এসেছে, কিন্তু দেখতে দেরি হয়ে গেছে। আমি মেসেজ চেক করেছি। ওসি সাহেব কল করার পরে ততক্ষণে শাকিলা জুস খাইয়ে দিয়েছে, কিন্তু মেসেজ পেলেও বুঝতে পারতাম না, কারণ সে শুধু লিখেছেন যে আপনি হাসপাতালে গিয়ে শাকিলার সঙ্গে দেখা করে চলে এসেছেন। কিন্তু আমি যখন হাসপাতালে গিয়ে জানতে পারলাম, তখন মেসেজের কথা মিলিয়ে নিলাম। তখন ওসি সাহেব ও শাকিলাকে সামনে রেখে সাজ্জাদকে দিয়ে নাটক করলাম। বাসায় একটা ক্যামেরা আছে বলে তাদের নিয়ে এলাম, কিন্তু সে কথা আপনার কাছে পৌঁছলো না। তাই বাধ্য হয়ে নিজে কিন্তু কল দিয়ে আপনাকে এখানে নামের লিস্ট নিয়ে আসতে বলেছি। যাই হোক, এবার বলেন সে রাতে কি কি করেছেন আর কিভাবে করেছেন? সানোয়ার হোসেন কিছু বলতে যাবেন, তখনই তার অদূরে দাঁড়িয়ে থাকা ফেরদৌসের সঙ্গে আসা পুলিশ তার হাতের বন্দুক দিয়ে আঘাত করলো। সানোয়ার হোসেন মাটিতে পড়ে গেল। পিস্তলের শব্দ হলো। ফেরদৌস লাফ দিয়ে তাকে চেপে ধরল। ওসি সাহেব দ্রুত পিস্তল কেড়ে নিল। অসহায় হয়ে বসে আছে সানোয়ার। বাড়ির মালিক ইতিমধ্যে এসে গেছে। সাজু ভাই কাচের গ্লাসে দুধ খাচ্ছে। দুধ বানিয়ে এনেছে শাকিলা। চা তৈরি করার জন্য যে প্যাকেটের দুধ ছিল আপাতত সেটা দিয়ে চলছে। সাজু বলল, সানোয়ার সাহেব, আমরা কিন্তু আপাতত আপনার কাছে শুনতে চাই। আদালতে তো অবশ্যই বলবেন, কিন্তু তার আগে আমরা একটু জানতে চাই। সানোয়ার বলতে শুরু করলো, আঙ্কেলের সঙ্গে আমি এই কাজে জড়িত প্রায় 1.5 বছর ধরে। সব সময় আমি আমাদের বয়সী নেশা করতো এমন মানুষ জোগাড় করতাম। সব কিছু খুব গোপনভাবে চলছিল, কিন্তু সেদিন রাতে হঠাৎ করে কল দিয়ে বলল শাকিলার বাসায় যেতে হবে। আমি বা আঙ্কেল কেউ জানতাম না শাকিলা বাসায় নেই। আঙ্কেলের টার্গেট ছিল বাসার মধ্যে কিছু মাদক লুকিয়ে রাখবেন, তারপর পুলিশের মাধ্যমে তাকে ফাঁসানো হবে। কিন্তু আমরা বাসায় গিয়ে দেখি বাসা তালাবদ্ধ। আঙ্কেল তখন পকেট থেকে চাবি বের করে বলল, কপাল ভালো যে চাবি নিয়ে এসেছে, কিন্তু এত রাতে দরজায় তালা ঝুলছে কেন? আমরা ভেতরে প্রবেশ করলাম। বেডরুমে গিয়ে আলমারির চাবি খুঁজতে লাগলেন আঙ্কেল। হঠাৎ করে বালিশের তলায় চেক বই পেল। আমাকে দেখালেন সেই চেক বই। আমি যখন দেখলাম সবগুলোই সই করা আছে, তখন উন্মাদ হয়ে গেলাম। বললাম যে 50-50 ভাগ হবে, কিন্তু আঙ্কেল 1 টাকাও দেবে না বলেই আমাকে মা তুলে গালি দিল। তখনই আমার মাথা খারাপ হয়ে গেল, তাই রান্নাঘরে গিয়ে খুঁজে খুঁজে ছুরি বের করলাম। ড্রাইভিং রুমে এসে আঙ্কেলকে কিছু বলার সুযোগ না দিয়েই ছুরি চালিয়ে দিলাম।
একটা চিৎকার তিনি করেছিলেন তখন, কিন্তু বাহিরে শব্দ যায় নাই। আমি আঙ্কেলের লাশ রেখে বাতি বন্ধ করে বের হলাম, আর তখনই সিঁড়ি বেয়ে কারোর উপরে ওঠার শব্দ পেলাম। উকি দিয়ে দেখি সাজ্জাদ আসছে, আর তখনই ভয় পেলাম। আমি আবার রুমের মধ্যে প্রবেশ করলাম। একটা লোহার রড আগেই দেখেছিলাম, সেটা হাতে নিলাম। সাজ্জাদ প্রবেশ করতেই তাকে আঘাত করি। সাজ্জাদ মাটিতে লুটিয়ে পড়ে। তারপর সেই ছুরি ও রডের মাধ্যমে আমার হাতের ছাপ মুছে নিলাম, আর সাজ্জাদের হাতের ছাপ দিয়ে দিলাম। সাজু বলল, আপনি তো শিক্ষিত মানুষ, তাহলে আপনার তো জানা দরকার ছিল যে এতগুলো টাকার ব্যাপারে ব্যাংক থেকে অ্যাকাউন্টের মালিকের কাছে কল দিবে। ওসি সাহেব বললেন, ওর কিছু জানতে হবে না, যা জানানো সব কিছু থানায় গিয়ে জানাবো। ঠিক আছে, তাই করুন। আর শাকিলা ম্যাডাম, আপনি হাসপাতালে চলে যান। সাজ্জাদ ভাইকে বলবেন সব কিছু। সে সুস্থ হয়ে বাসায় এলে আমি একদিন এসে দেখা করে যাব। কেবিনে বিছানায় শুয়ে আছে সাজ্জাদ। তার বুকে হাত দিয়ে আরেকটা হাত মাথায় রেখে বসে আছে শাকিলা। সুমনা, ফেরদৌস ও সুমনার মা দাঁড়িয়ে আছে কাছেই। সাজ্জাদের মুখে সামান্য হাসি, শাকিলার চোখে পানি। সে কাঁদছে। তার এক চোখে বাবা হারানোর যন্ত্রণা, আরেক চোখে স্বামী সুস্থ হবার আনন্দ। সমাপ্ত।